ধরো তুমি সকালে ঘুম থেকে উঠলা, উঠে দেখলা যে বিদ্যুৎ, পানি এগুলা কিছু নাই বা এই সমস্যাগুলো হয়েছে। তো এক্ষেত্রে করণীয় কি? তুমি অবশ্যই উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে। বাংলাদেশে এই ব্যবসাগুলো যেগুলো যারা পরিচালনা করে তারা কিন্তু রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এই ব্যবসাগুলো পরিচালিত হয়। আজকে আমি তোমাদের সামনে রাষ্ট্রীয় ব্যবসায় নিয়ে কথা বলবো। এটি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো চলো শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় ব্যবসায় কি। রাষ্ট্রীয় ব্যবসায় কি এটি কিন্তু সবার আগে বুঝতে হবে, যদি তুমি রাষ্ট্রীয় ব্যবসার পুরো ফাংশন খুব ভালোভাবে বুঝতে চাও। তো এখন আমরা দেখি এখানে কি লেখা আছে। রাষ্ট্র কর্তৃক গঠিত, পরবর্তীতে জাতীয়করণকৃত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত ব্যবসায়কে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় বলে। কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা, নিয়ন্ত্রণ যেটি বললাম রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। তাহলে প্রাথমিকভাবে আমরা শুরুতে দেখতে পারলাম যে রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে। এটি কিন্তু তোমাদের সামনের যে পরীক্ষাটি আসছে সেখানে জ্ঞানমূলকে আসতে পারে। তারপর আমরা দেখি এরূপ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ বা রাষ্ট্রীয় কল্যাণ। এরূপ ব্যবসায় বলতে রাষ্ট্রীয় ব্যবসায়, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি? জনকল্যাণ বা রাষ্ট্রীয় কল্যাণ। এই রাষ্ট্রীয় কল্যাণের মাধ্যমে কিন্তু আলটিমেটলি জনগণই উপকৃত হয়। অর্থাৎ আমরা কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, তাহলে সেটি কিন্তু অবশ্যই উত্তর হবে জনকল্যাণ। তারপর দেখি বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে যে সকল ব্যবসায় গড়ে ওঠে তার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে যে ব্যবসাগুলো গড়ে ওঠে তারা কিন্তু মুনাফা অর্জনের জন্য কাজ করে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়টি এভাবে পরিচালিত হয় না। রাষ্ট্রীয় ব্যবসায় পরিচালিত হয় তোমার আমার অর্থাৎ জনগণের কল্যাণের জন্য। তো এই এরূপ মুনাফা অর্জন চিন্তা অতিমাত্রায় ক্রিয়াশীল হলে সেক্ষেত্রে ক্রেতা সাধারণ জনগণের স্বার্থ বিঘ্নিত হয়। বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য কিন্তু মুনাফা বৃদ্ধির দিকে নজর দেয় এবং সম্পদ বৃদ্ধির দিকেও নজর দেয়। এই মুনাফা বৃদ্ধির দিকে যখন নজর দেয় তখন কিন্তু পণ্য মূল্য সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু বৃদ্ধি করতে হয়। এক্ষেত্রে তোমার আমার স্বার্থ অর্থাৎ জনস্বার্থ কিন্তু বিঘ্নিত হতে পারে। এই সমস্যাগুলোর কারণেই কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় তার কার্যক্রম পরিচালনা করে, যেখানে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। তো এই যে এখানে বলা আছে, এছাড়া এমন অনেক ক্ষেত্রে থাকে যেখানে সরকারি নিয়ন্ত্রণ না থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ মেশিন টুলস কোম্পানি লিমিটেড, যেটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়। এই মেশিন টুলসে কিন্তু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন সামগ্রী কিন্তু তৈরি করা হয়। তো এখানে এই মেশিন টুলস কোম্পানিগুলোতে যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সামগ্রী যদি সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে যদি এটি তৈরি করা না হয়, কিন্তু যদি বেসরকারিভাবে তৈরি করা হয়, এক্ষেত্রে কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হতে পারে। তো এই যে আশঙ্কা থাকে এখানে সেটি বলা হয়েছে। সরকার আবশ্যক বিবেচনা করলে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানকে কিন্তু জাতীয়করণ করতে পারে। কি করতে পারে? জাতীয়করণ করতে পারে। অর্থাৎ বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হয়েছে এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো সংগঠন, এইগুলাকে কিন্তু সরকার রাষ্ট্রীয়করণ করতে পারে। অর্থাৎ দেখা গেল একটি জুট মিল বা একটি কোনো কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছে বেসরকারি মালিকানা এবং সরকার মনে করছে যে এটিকে রাষ্ট্রীয় জনস্বার্থে রাষ্ট্রীয় ব্যবসার আন্ডারে আনানো উচিত। তো এক্ষেত্রে সরকার কিন্তু এই কাজটি করতে পারে, অর্থাৎ জাতীয়করণ করে ফেলতে পারে। তখন জাতীয়করণ করার পর এটি কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা হিসাবে পরিগণিত হবে। তো এখানে সেটি বলা হয়েছে, বেসরকারিভাবে প্রতিষ্ঠিত কোনো ব্যবসায় প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেও রাষ্ট্রের মালিকানায় নিয়ে আসতে পারে। সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায়ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বাংলাদেশে এর উদাহরণ হিসাবে কিন্তু আমরা বলতে পারি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলা। তো এই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় কি তার প্রাথমিক ধারণা। তারপর আমরা যদি যাই রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য কি, আমরা এই অধ্যায়ে রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, সুবিধা এবং কি কি ক্ষেত্রে অসুবিধা তৈরি হতে পারে, কি কি রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এগুলা কিন্তু জানবো। তো আমরা এখন দেখি যে রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্যের মধ্যে একটা দেখছি যে স্বতন্ত্র গঠন প্রণালী আছে রাষ্ট্রীয় ব্যবসায়ের। রাষ্ট্রীয় ব্যবসায় কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। কখন রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে এটি তৈরি হতে পারে, সংসদে আইন পাশ করার মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় সূচনা হতে পারে। এছাড়াও জাতীয়করণ করার মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা বেসরকারি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় ব্যবসার আন্ডারে চলে আসে। তো এটি কিন্তু স্বতন্ত্র গঠন প্রণালী, রাষ্ট্রের গঠন প্রণালীর যে গঠন প্রণালীটি আছে রাষ্ট্রীয় ব্যবসায়গুলো সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে এটি পরিচালিত হয়। রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান একটি বৈশিষ্ট্য হবে হচ্ছে মালিকানার দিক থেকে অবশ্যই এর মালিক কিন্তু রাষ্ট্র হবে, অর্থাৎ বাংলাদেশের সরকার হবে। এই রাষ্ট্র বা সরকার কিন্তু এই মালিকানায় থাকবে, এটির নিয়ন্ত্রণ পরিচালনা সার্বিক দায়িত্বে কিন্তু সরকার থাকবে। এই প্রতিষ্ঠানগুলো যখন আলাদা আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু সরকারের বিভিন্ন প্রতিনিধি
প্রতিনিধি এখানে দায়িত্বপ্রাপ্ত থাকে। তারপর স্বাধীন আইনগত মর্যাদা আছে। রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে আলাদা। আমি আগেই বলেছি যে সংসদে আইন পাশ করার মাধ্যমে বা রাষ্ট্রপতির আদেশ বলে কিন্তু এই ব্যবসায়গুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়। তারপর উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, যেটি আমি প্রথমে একটু আগে তোমাদেরকে বললাম যে জনকল্যাণের উদ্দেশ্যে প্রধান উদ্দেশ্য অর্থাৎ মূল উদ্দেশ্যেই কিন্তু রাষ্ট্রীয় ব্যবসাটি পরিচালনা হতে পারে। প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, জনকল্যাণ, বিভিন্ন নিজস্ব স্বার্থ রক্ষা কি? অর্থাৎ এখানে প্রথম কথাটাই হবে হচ্ছে জনকল্যাণ। তারপর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও পরিচালনা, যেটি আমি মাত্রই তোমাদের সামনে বললাম যে সরকার তার প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্রীয়ভাবে কিন্তু এটি গঠন এবং পরিচালনা করবে। তো বৃহদায়তন প্রকৃতি, রাষ্ট্রীয় ব্যবসা কিন্তু আসলে ছোট পরিসরে হয় না, যেহেতু এটি জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয় এজন্য রাষ্ট্রীয় ব্যবসাটি কিন্তু বৃহদায়তন হয়, বড় পরিসরে হয়, বড় স্কেলে হয়। বাংলাদেশ রেলওয়ে, ডাক বিভাগ এগুলো কিন্তু জাতীয়ভাবে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। তারপর দেখি চিরন্তন স্থায়িত্ব, যেহেতু এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এর যতই দায় থাকুক যতই লিমিটেশন থাকুক এটি কিন্তু চিরন্তন স্থায়িত্ব সম্পন্ন হয়ে থাকে, মানে এটি স্থায়ীভাবেই কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়টি পরিচালিত হয়। ওকে, তাহলে আমরা দেখছি যে স্থায়ীভাবে এর অস্তিত্ব কিন্তু সবসময় চিরন্তন আকারে থেকে থাকে। তারপর আমরা যদি দেখি রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্যগুলো কী কী, আমরা বৈশিষ্ট্য দেখলাম, এখন বৈশিষ্ট্য দেখার পরে রাষ্ট্রীয় ব্যবসায় কী কী উদ্দেশ্য আছে সেটি কিন্তু আমরা এখন দেখব। প্রথম উদ্দেশ্য জনকল্যাণ, বৈশিষ্ট্যের মধ্যেও যেমন আছে জনকল্যাণ এবং উদ্দেশ্যের মধ্যেও কিন্তু জনকল্যাণ আছে। অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র কিন্তু জনগণের যেহেতু জনকল্যাণের জন্য কাজ করে এই জন্য কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন কিন্তু এখানে অবশ্যই ম্যান্ডেটরি। এরপর সম্পদের সুষম বন্টন, রাষ্ট্রে যে সম্পদগুলো আছে রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে এগুলা ইউটিলাইজ করা হয় এবং এগুলোর কিন্তু সুষম এবং নিয়ন্ত্রিত বন্টন মানুষের মধ্যে করা হয়। তারপরে কি একচেটিয়া ব্যবসায় রোধ, প্রাথমিকভাবে বেসরকারিভাবে কিন্তু যে মনোপলিগুলো তৈরি হয় রাষ্ট্রীয় ব্যবসায় যদি এখানে অংশগ্রহণ করে এই ব্যবসাগুলোতে তাহলে কিন্তু ওই একচেটিয়া ব্যবসায় কিন্তু রোধ হয়, মানে একটি কম্পিটিশন তৈরি হয় এবং জনগণ সিদ্ধান্ত নেবে যে সে কোথা থেকে সেবা গ্রহণ করবে। তো তারপর সুষম শিল্পায়ন, রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে কিন্তু শিল্পায়ন হয়, পাটকল, তারপরে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে তো এইগুলোর মাধ্যমে কিন্তু একটি পরিকল্পিতভাবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু শিল্পায়ন হয়ে থাকে। মুদ্রা ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যেটি অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হয়, অর্থ মন্ত্রণালয় যার নিয়ন্ত্রণে থাকে। এই বাংলাদেশ ব্যাংক কিন্তু রাষ্ট্রীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তারপরে দেখি দেশীয় শিল্প রক্ষা, যখন আন্তর্জাতিকভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ধরো আমাদের দেশ বাংলাদেশে তারা অংশগ্রহণ করে, এই অংশগ্রহণের ফলে কিন্তু আসলে দেশীয় যে শিল্প সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। তো এই ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষার জন্য কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি তুমি ধরো বর্তমানে কিন্তু প্লাস্টিকের ব্যবহার মানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, তো কিছু বছর পূর্বেও কিন্তু বাংলাদেশে পাটকল, জুট মিল যেগুলো আছে এগুলো বিজেএমসি বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের আন্ডারে পরিচালিত হতো রাষ্ট্রীয়ভাবে। তো এইগুলা কিন্তু দেশীয় শিল্প রক্ষায় কিন্তু কাজ করে। ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা, এমন অনেক শিল্প আছে যেগুলো আসলে সাধারণ মানুষের পক্ষে সেগুলো কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে ওঠে না বৃহৎ পর্যায়ে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে কিন্তু এগুলো পরিচালনা করা সহজ হয়ে থাকে। তো এই জন্য কিন্তু ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠায় কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে দেখি যে রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা কি, আমরা তো রাষ্ট্রীয় ব্যবসায় নিয়ে আলোচনা করছি, তো রাষ্ট্রীয় ব্যবসা থেকে তো অবশ্যই সুবিধা আছে। তো এই সুবিধাগুলো কি কি? সামাজিক ন্যায় বিচার বা সুবিচারের কথা যদি সুবিচার যদি আমরা লিখিও, তো সামাজিক ন্যায় বিচার মানে জনগণের যে চাহিদা আছে এটি নিয়ন্ত্রিতভাবে পরিকল্পিতভাবে কিন্তু জনগণের মাঝে বরাদ্দ করার জন্যই রাষ্ট্রীয় ব্যবসায় এসেছে। অধিক কর্মসংস্থান, রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে কিন্তু কর্মসংস্থান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। তো তারপরে আমরা দেখি বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠা, যেটি আমরা উদ্দেশ্যের মধ্যেও দেখলাম যে ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা এটিও কিন্তু বৃহদায়তন শিল্পের মধ্যেই পড়ে। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, অনেক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকার পরেও বা অনেক সময় কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে একটু বেশি বাড়িয়ে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় থাকলে জনগণের যেহেতু জনস্বার্থে এই ব্যবসাটি পরিচালিত হয় এই জন্য জনগণের যে চাহিদা, জনগণের সক্ষমতা বিবেচনা করেই কিন্তু মূল্য নির্ধারণ করা হয়। এজন্য কিন্তু ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা যায়। একচেটিয়া প্রভাব রোধ, মানে এই
যে একচেটিয়া প্রভাবকে আসলে মনোপলি বলা হয়, বাজারে একক প্রতিষ্ঠান যারা নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রীয় ব্যবসায় আসলে কিন্তু এই একচেটিয়া প্রভাবটি রোধ হয়, কারণ জনগণ কিন্তু পণ্যগুলো কিন্তু উদ্বুদ্ধ হয় এবং রাষ্ট্রীয় পণ্য কিনে রাষ্ট্রীয় সেবা বা সুবিধা গ্রহণ করে। তারপরে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার কিভাবে হয়? অনেক প্রতিষ্ঠান যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু আসলে অনেক সময় জিনিসপত্র অপচয় হয়, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে নীতিমালায় প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু এই অপচয়ের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিকভাবে সম্পদের সদ্ব্যবহার করা হয়। তারপরে কি? জাতীয় আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, ন্যায্য মূল্য পণ্য সরবরাহ করা হচ্ছে, সার্বিকভাবেই কিন্তু এখানে জাতীয় আয় বৃদ্ধি পায়। তারপর কি? নিরাপত্তা বিধান। দেশের নিরাপত্তা বিধান, একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সব কিছুতে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আমরা যদি যাই, কিছু অসুবিধা আছে, সুবিধার সাথে সাথে কিন্তু কিছু অসুবিধা আছে। সেগুলো কি কি? স্বাভাবিক অর্থনৈতিক বিকাশে বাধা। স্বাভাবিক অর্থনৈতিক বিকাশ বলতে কি বোঝায়? ব্যবসায়ীরা, যারা সাধারণ মানুষ আছে, সেই সাধারণ মানুষরা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রভাব যদি একটি রাষ্ট্রে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয়। মানে তারা কিন্তু আসলে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে, কারণ রাষ্ট্র এখানে একটি নিয়ন্ত্রক অবস্থায় থাকে। অদক্ষ ব্যবস্থাপনা, এটি অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে সেখানে গাফিলতি এবং অদক্ষ ব্যবস্থাপনাও দেখা যায়, যেহেতু সরকারের প্রতিনিধি এখানে আসে। তো এটি একটি বিষয়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা, যেহেতু এখানে রাষ্ট্র এখানে সিদ্ধান্ত নিচ্ছে, সো এখানে আসলে আমি বললেই এখন একটি ডিসিশন ইমপ্লিমেন্ট করা যাবে, বিষয়টি এরকম নয়। তারপরে যদি দেখি লাল ফিতার দৌরাত্ম্য। লাল ফিতা আসলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটি বড় ধরনের সমস্যা। এই সমস্যাতে আসলে সারা দেশের মানুষ জর্জরিত। তো ডিজিটালাইজেশন এখন হচ্ছে, তারপরেও যে লাল ফিতার দৌরাত্ম্য আছে, বিভিন্ন ধরনের পণ্যের যে ডেভেলপমেন্ট আছে, কন্টেন্ট ডেভেলপমেন্ট আছে, সেগুলা কিন্তু ভালোভাবে হইতে গেলে লাল ফিতা কিন্তু একটি নেগেটিভ ইফেক্ট এখানে রাখে। তারপর কি? কর বৃদ্ধি হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা করতে গেলেও, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য আমাদের মাঝে সরবরাহ করতে গেলে বা সেবা সরবরাহ করতে গেলেও কিন্তু আলটিমেটলি জনগণের উপর কিন্তু একটি করের বোঝা আসে। আমরা আগে দেখেছি এখানে যে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা হয়, অনেক ক্ষেত্রে কম মূল্যেও পণ্য সরবরাহ করা হয়। তো যেমন টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, একটি নির্ধারিত মূল্যে, একটি কম মূল্যে কিন্তু তারা কিন্তু জনগণের জন্য, যে বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর জনগণ আছে তাদের জন্য কিন্তু তারা পণ্য সরবরাহ করে। তো এই যে পণ্য কম মূল্যে সরবরাহ করছে, যে ঘাটতি দেখা দিচ্ছে, এটি কিন্তু ওই ঘুরে ফিরে আবার জনগণের ট্যাক্সের কাছেই কিন্তু এটি চলে আসে এবং জনগণের ট্যাক্স কিন্তু এখানে বৃদ্ধি পায়। রাজনৈতিক আঁকড়া, যেটি কিন্তু আসলে খুবই দুঃখজনক হলেও এটাই বাস্তবতা। বিভিন্ন ধরনের কমিটি, বিভিন্ন ধরনের সমিতি, এইগুলোর মাধ্যমে কিন্তু এই যে রাজনৈতিক আঁকড়া হয়ে যাচ্ছে, জনগণের মধ্যে থেকে যারা কর্মসংস্থান হিসাবে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তে অংশগ্রহণ করে, তারা কিন্তু এই রাজনীতিতে জড়িয়ে পড়ে কিন্তু উৎপাদনশীলতা, এখানে ঘাটতি তৈরি হচ্ছে উৎপাদনশীলতায়। অপচয় এবং অপব্যয় বৃদ্ধি, আসলেই তো অপচয় এবং অপব্যয় বৃদ্ধি, গাফিলতি, ঘাটতি, মানে অনেক অলসতা, এইগুলোর কারণে কিন্তু অপচয় বৃদ্ধি পাচ্ছে পণ্য সামগ্রীতে। তারপরে কিন্তু অপব্যয় বৃদ্ধি পাচ্ছে, অতিরিক্ত অপব্যয়, দুর্নীতি আছে এখানে কিন্তু। অসুবিধার মধ্যে কিন্তু করাপশন আছে। তো এই করাপশন এগুলা আছে, তো এইগুলা কিন্তু একটি প্রবলেম এখানে আমরা দেখতে পাচ্ছি অসুবিধার মধ্যে। তারপরে আমরা দেখি রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রকারভেদ কি কি আছে। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রকারভেদ কি? রাষ্ট্রীয় ব্যবসায় সরকার দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত, অর্থাৎ রাষ্ট্র দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, কিন্তু এই রাষ্ট্রীয় ব্যবসায়গুলোকে কিন্তু কিছু কিছু ভাগে এখানে বিভক্ত করা হয়। এই বিভক্তগুলো আসলে বিভিন্ন ধরনের আইনগত বিভিন্নভাবে কিন্তু ভাগ করা হয় তাদের কার্যগুলো সম্পাদন করার জন্য। তো কিভাবে আমরা দেখি? সরকারি বিভাগীয় সংগঠন। কি? সরকারি বিভাগীয় সংগঠন। সরকারি বিভাগীয় সংগঠন মানে কি? যেগুলো হচ্ছে নির্দিষ্ট মন্ত্রণালয়ের আন্ডারে, সরকারের নির্দিষ্ট বিভাগের আন্ডারে কিন্তু এগুলা পরিচালিত হয়। যেমন ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে হচ্ছে রেলপথ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। ডাক বিভাগ হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হয়। তো এটি একটি বিষয়। বিধিবদ্ধ সংস্থা, বিধিবদ্ধকে রাষ্ট্রপতির আদেশে অথবা সংসদে বিশেষ আইন পাশের মাধ্যমে কিন্তু এই বিধিবদ্ধ সংস্থা, সরকারি বিধিবদ্ধ সংস্থাগুলো কিন্তু পরিচালিত হয়। সরকারি কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির কথা বলা হয়েছে, যেই কোম্পানিতে রাষ্ট্রের শেয়ার 51% কিংবা ততোধিক, তাকে কিন্তু সরকারি কোম্পানি বলা হয় এবং যৌথ মূলধনী সরকারি কোম্পানি বলা হয়। আমরা যদি একটু স্পেসিফিকলি মার্ক করি এখানে, যৌথ মূলধনী সরকারি কোম্পানি, মূলধনী সরকারি কোম্পানি,
ওকে, তারপর দেখি বোর্ড শাসিত প্রতিষ্ঠান, এটিও সংসদ রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে বা সংসদে আইন পাশের মাধ্যমে কিন্তু বোর্ড শাসিত প্রতিষ্ঠান পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানটি উন্নয়নমূলক কাজে কাজ করে। এটি হচ্ছে পণ্য সামগ্রী বা জনগণের যেই চাহিদা আছে সেগুলো নিয়ে কাজ করে। তো আমরা এখন একটু বিস্তারিত দেখি রাষ্ট্রীয় ব্যবসায়ের এগুলো নিয়ে। তো সরকারি বিভাগীয় সংগঠন যেটি আছে, এটি কি সরকারি বিভাগীয় সংগঠন যেটি আছে, যে ব্যবসায়ী সংগঠন কোনো সরকারি বিভাগ বা যেটি আমি বলেছি বিভাগ বা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে, কিসের নিয়ন্ত্রণে? সরকারি বিভাগ বা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এটি পরিচালিত হয়। এবং তত্ত্বাবধানে গঠিত পরিচালিত হয়, তাকে বিভাগীয় সংগঠন বলে। এটি কিন্তু তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করবে। এটি কিন্তু তোমাদের এমসিকিউতে না আসলেও এমসিকিউতে আসতে পারে, তারপরেও এটি কিন্তু ক নাম্বার প্রশ্নে আসে। এরূপ সংগঠনকে কাকে? এরূপ সরকারের সাধারণ প্রশাসনিক কাঠামোর, এরূপ সংগঠন সরকারের সাধারণ প্রশাসনিক কাঠামোর অঙ্গ হিসাবে একটি বিভাগ দ্বারা বা যেটি সরকারি বিভাগ বা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে গঠিত পরিচালিত হয়। যেমন ডাক বিভাগ, যেটি আমি বললাম যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক বিভাগের আন্ডারে এটি পরিচালিত হয়। যে পোস্ট অফিস যেগুলো আছে, তারপরে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে আছে যেটি রেলপথ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হয়। তো এইগুলো আছে। তো এটি দেখছি সরকারিভাবে কিভাবে পরিচালিত হয়। বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আন্ডার পরিচালিত হয়। ওয়াসা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আন্ডার পরিচালিত হয়। এ শ্রেণীর সংগঠনের উদাহরণ। তো ওয়াসা, এই সবগুলো নিয়েই কিন্তু কথা বলবো। বাংলাদেশ রেলওয়ে, ওয়াসা, ডাক বিভাগ, এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো সামনে। তারপর আমরা দেখি বিধিবদ্ধ বা সরকারি সংস্থা। কি বিধিবদ্ধ বা সরকারি সংস্থা? যে রাষ্ট্রীয় ব্যবসায়ী সংগঠন রাষ্ট্রপতির আদেশ বলে, যেটি কিন্তু আমি প্রিভিয়াসলি যখন আমি কিন্তু এখানে কথা বলছিলাম তখন কিন্তু আমি বলেছি যে সংগঠন রাষ্ট্রপতির আদেশ বলে বা বা জাতীয় সংসদে পাশকৃত বিশেষ আইন বলে গঠিত নিয়ন্ত্রিত হয়, তাকে বিধিবদ্ধ বা সরকারি সংস্থা বলে। অধ্যাদেশ বা আইনে বর্ণিত নিয়ম কাঠামোর বাইরে এই সংস্থা কোনো কাজ সম্পাদন করতে পারে না। মানে নির্দিষ্ট নিয়ম কানুনের বাইরে কিন্তু এটি তার কার্যক্রম পরিচালনা করতে পারে না। সরকারি বিভাগীয় সংগঠনের তুলনায় এ জাতীয় সংস্থা অধিক স্বায়ত্তশাসন ভোগ করে। আমরা কিন্তু প্রিভিয়াসলি বলেছি যে সরকারি বিভাগীয় সংগঠনগুলো কিন্তু সরকারের প্রত্যক্ষভাবে এটি কিন্তু পরিচালিত হয়, অর্থাৎ সরকার সরাসরি মন্ত্রণালয়গুলো কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। তো এরপরে কিন্তু এখানে বিধিবদ্ধ বা সরকারি সংস্থার একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, এটি কিন্তু রাষ্ট্রপতির আদেশ বলে বা সংসদে বিশেষ আইন পাশের মাধ্যমে কিন্তু এটি পরিচালিত হয়। এই কারণে এটাকে কিন্তু স্বায়ত্তশাসন দেওয়া হয় এবং সরকারি বিভাগীয় সংগঠনের থেকে বিধিবদ্ধ সরকারি সংস্থা স্বায়ত্তশাসন বেশি ভোগ করে এবং নিজের সিদ্ধান্ত নিজে এরা নিতে পারে। ওকে, তারপর ফলে দৈনন্দিন কাজের বিষয়ে তা সরকারি নিয়ন্ত্রণ মুক্ত। অর্থাৎ ওই যেটি বললাম, নিজেদের সিদ্ধান্ত কিন্তু তারা নিজেরা নিতে পারে, অর্থাৎ দৈনন্দিন কাজের ব্যাপারে তারা কিন্তু মানে নিজেরা ডিসিশন নিতে পারে, সরকারি নিয়ন্ত্রণ মুক্ত। আচ্ছা, বাংলাদেশের সকল সরকারি কর্পোরেশন বা সংস্থা যেমন বিআরটিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, বিসিআইসি, বিপিসি, বিএসএফআইসি ইত্যাদি এ ধরনের প্রতিষ্ঠান এইগুলা কিন্তু আমরা সামনে ডিটেলসে আলোচনা করব। তারপর আমরা দেখি সরকারি যৌথ মূলধনী ব্যবসায়। তো বলেছি যে সরকারি যৌথ মূলধনী ব্যবসায় যে কোম্পানি সংগঠন আছে তার 51% বা ততোধিক শেয়ারের মালিক হয়, অর্থাৎ কমপক্ষে 51% শেয়ার বা তার ততোধিক মালিক থাকে। অর্থাৎ কমপক্ষে বলতে এখানে কমপক্ষে 51% এবং 51% অধিক এখানে হতে পারে। তো এখানে কি বলা হয়েছে দেখি, যে ব্যবসায় বা কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক সরকার, যে ব্যবসায় বা কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক সরকার এবং দেশের প্রচলিত কোম্পানি আইন দ্বারা গঠিত, দেশের প্রচলিত কোম্পানি আইন দ্বারা গঠিত নিবন্ধিত কার্যক্রম পরিচালনা করে, তাকে সরকারি যৌথ মূলধনী ব্যবসায় বলে।
কি বলে, সরকারি যৌথ মূলধনী ব্যবসায় বলে। এই যৌথ মূলধনী ব্যবসায়টি কিন্তু আমরা সামনে যৌথ মূলধনী ব্যবসায় পড়ব, তো ওই চ্যাপ্টারে কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো সরকারি যৌথ মূলধনী ব্যবসায় নিয়ে। তারপরে যেহেতু আমরা রাষ্ট্রীয় ব্যবসায় বলছি, আমরা এখানে একটু ডিটেলসে কথা বলি। এখানে কিন্তু 51% শেয়ার কিন্তু সরকারের থাকবে এবং যাবতীয় যে কোম্পানি আইন যেটি আছে সেটি অনুসরণ করে কিন্তু এটি পরিচালিত হবে, অর্থাৎ সরকারি যৌথ মূলধনী ব্যবসায়। তারপর আমরা দেখি, তো দেখলাম যে 51% শেয়ার সরকারের হাতে থাকবে, ফলে পরিচালনা পরিষদের বেশিরভাগ সদস্য সরকার কর্তৃক মনোনীত হয়, অর্থাৎ এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কিন্তু সরকার কর্তৃক মনোনীত হবে। ওকে, তারপর দেখি এতে প্রতিষ্ঠানের ওপর সরকারি নিয়ন্ত্রণ অবশ্যই বজায় থাকবে, অবশ্যই বজায় থাকবে, কারণ এখানে পরিচালক সরকারের এবং 51% অধিক শেয়ার কিন্তু সরকারের থাকে, পরিচালক বা প্রতিনিধি যেটা আমরা বলি। তো এরপর এইটা আমরা এখন উদাহরণ হিসাবে দেখব, কি তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড, কি তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড, এটা আছে বাংলাদেশ অক্সিজেন লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, ঠিক আছে। তারপরে হচ্ছে কি সোনালী ব্যাংক পিএলসি, হ্যাঁ এটা কিন্তু ব্যাংক, এই ব্যাংকের এটা কিন্তু সরকারি পূর্ণ নিয়ন্ত্রণের প্রতিষ্ঠিত একটি সরকারি ব্যাংক এবং এটি কিন্তু সরকারি যৌথ মূলধনী ব্যবসায়ের আন্ডারে পরিচালিত হয়, যেটি কোম্পানি আইন ফলো করে। তারপর দেখি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বিটিসিএল, বিটিসিএল নিয়ে আমরা আজকে কথা বলবো, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড ইত্যাদি। তারপরে যারা দক্ষিণাঞ্চলে যারা আছে, দক্ষিণাঞ্চলে কি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আছে, ঢাকায় ডিপিডিসি আছে, তো এইগুলা কিন্তু এই যে যৌথ সরকারি যৌথ মূলধনী ব্যবসায়ের অন্তর্ভুক্ত। তারপরে আমরা দেখি বোর্ড শাসিত প্রতিষ্ঠান, এই বোর্ড শাসিত প্রতিষ্ঠানের সাথে কিন্তু এই বিধিবদ্ধ বা সরকারি সংস্থার কিন্তু একটি জোরালো সংযোগ আছে। তাহলে কি আছে আমরা দেখি, যে সংস্থার সংসদে পাশকৃত আইন বলে, যেটি আমরা আগেও দেখেছি ওটা কিন্তু বিশেষ আইন ছিল, এটি আইন বলে, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে, এটিও কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে, গঠিত ও নিয়ন্ত্রিত হয় এবং সরকারের নির্ধারিত উদ্দেশ্য বাস্তবায়নে নিয়োজিত থাকে, কি থাকে, সরকারি নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নে নিয়োজিত থাকে, তাকে বিধিবদ্ধ বোর্ড বা বোর্ড শাসিত প্রতিষ্ঠান বলে, কি বলে, বিধিবদ্ধ বোর্ড বা বোর্ড শাসিত প্রতিষ্ঠান এখানে বলা হয়। তারপর আমরা দেখি যে এটা আসলে একটু বিস্তারিত দেখি, বিধিবদ্ধ সংস্থা বা কর্পোরেশনের ন্যায় বোর্ড সমূহ নির্দিষ্ট আইন বা অধ্যাদেশের বাইরেও কোনো কাজ সম্পাদন করতে পারে না, মানে সেম এখনো পর্যন্ত কিন্তু সেম আছে, কিন্তু এখানে দেখো বিধিবদ্ধ সংস্থার উদ্দেশ্য অনেকটা বাণিজ্যিক বা বোর্ড শাসিত প্রতিষ্ঠানের উদ্দেশ্য মূলত উন্নয়নমূলক, কিন্তু বোর্ড শাসিত প্রতিষ্ঠানের উদ্দেশ্য মূলত উন্নয়নমূলক, কি ভাই, উন্নয়নমূলক, কি আপু, উন্নয়নমূলক। ওকে, তাহলে দেখি যে উন্নয়নমূলক, তাহলে আমরা দেখলাম যে এটি উন্নয়নমূলক, কিন্তু বিধিবদ্ধ সংস্থার উদ্দেশ্য হচ্ছে অনেকটা বাণিজ্যিক। তার মানে কি, আমরা যদি এখানে একটু আইডেন্টিফাই করে দিই, উদ্দেশ্য হচ্ছে এখানে বাণিজ্যিক, বাণিজ্যিকভাবে কিন্তু তারা পরিচালিত হয়, কিন্তু গঠন কাঠামো কিন্তু অনেকটাই সেম। তারপরে আমরা দেখি এটার উদ্দেশ্য হচ্ছে উন্নয়নমূলক, উন্নয়নমূলক উদ্দেশ্য হওয়ার মানে কি উদাহরণ কিভাবে হয় সেটি কিন্তু আমরা সামনে দেখবো। এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এটি কিন্তু, তারপর হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড, এগুলো কি, বাংলাদেশ চা বোর্ড, এগুলো কি করে, এই বোর্ডগুলা কিন্তু ওই উক্ত শিল্পের উন্নয়নে কি কি কাজ, কি কি নীতি, কিভাবে এটি পরিচালিত হবে সেগুলো নির্ধারণ করে। তারপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, তারপরে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, বিআরডিবি ইত্যাদি এরূপ প্রতিষ্ঠানের উদাহরণ। তার মানে আমরা দেখলাম যে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা যে রাষ্ট্রীয় ব্যবসা যেগুলো পরিচালিত হবে তার উন্নয়নে কি কি কাজ করা যায় সেগুলো নির্ধারণ করে থাকে এবং কাজ করে থাকে। এরপর আমরা দেখি, আচ্ছা আমরা কিন্তু এখন দেখলাম যে 4টি বিষয় আমরা দেখলাম, সরকারি বিভাগীয় সংগঠন দেখলাম, তারপরে বিধিবদ্ধ সংস্থা আমরা দেখলাম, সরকারি কোম্পানি কি বা অর্থাৎ যৌথ মূলধনী কি, কোম্পানি আইন দ্বারা কি পরিচালিত হয় সেটি আমরা দেখেছি, বোর্ড শাসিত প্রতিষ্ঠান কি সেটি কিন্তু আমরা দেখেছি। তো এখন দেখো আমরা দেখি যে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবসায়ের নমুনা আমরা দেখবো, যে আসলে রাষ্ট্রীয় ব্যবসায় সম্পর্কে যে আমরা জানছি এগুলো নমুনা কি। তো আমরা এখানে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখব, প্রকৃতি দেখব, যে আসলে এগুলো কোন 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 ধাঁচের কাজ এরা পরিচালনা করে, মন্ত্রণালয় কি কি মন্ত্রণালয়ের আন্ডারে এটি পরিচালিত হয় সেটি কিন্তু আমরা দেখব। তো আমরা এখন একটু এটা ক্লিয়ার করে আমরা খুব ভালোভাবে এটি বোঝার চেষ্টা করি। ওকে, বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, বাংলাদেশ বস্ত্রকল সংস্থা মানে বস্ত্র উৎপাদন এবং এগুলোর সাথে জড়িত সংস্থাকে বলা হয়। এটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে, এটি কিন্তু বস্ত্র পাট মন্ত্রণালয়ের
এটি হচ্ছে শিল্প, এর প্রকৃতি হচ্ছে শিল্প, এটি কিন্তু আমি একটু কারেকশন দিই, এটি প্রকৃতি হচ্ছে শিল্প, মানে এটি শিল্প মানে উৎপাদনের সাথে এটি জড়িত। তারপর এটি কি মন্ত্রণালয়, মন্ত্রণালয় হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আন্ডারে এটি পরিচালিত হয়। তারপরে কি বাংলাদেশ পাটকল সংস্থা, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন, এটি কি এটিও শিল্প, এটি বস্ত্র, এটিও বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অর্থাৎ পাট সম্পর্কিত যে বিষয়গুলো আছে, যে উৎপাদন আছে, যেগুলোর বন্টন আছে এবং অ্যাক্সেসরি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এই যে বাংলাদেশ পাটকল সংস্থা করে থাকে, যেটিও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে। তারপরে কি বাংলাদেশ বাণিজ্য সংস্থা, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটি ব্যবসা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত, যার প্রকৃতি কিন্তু ব্যবসায়। বাংলাদেশ বন উন্নয়ন সংস্থা, টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ সম্পর্কে কিন্তু আমরা বলেছি। তো এটি হচ্ছে বাণিজ্য সংস্থা, ব্যবসা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এটা গঠিত। বাংলাদেশ বন উন্নয়ন সংস্থা, বন উন্নয়ন সংস্থা হচ্ছে প্রকৃতি হচ্ছে বনজ এবং পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কিন্তু এটি জড়িত। তারপর কি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটি সেবা পরিবেশন করে, তো সেবা, এটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে এটি পরিচালিত। কি খনিজ সম্পদ, কি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে এটি হচ্ছে পরিচালিত। আমরা একটু ক্লিয়ার করে দিই খনিজ সম্পদ। ওকে, তারপর আমরা দেখি আরো কিছু প্রতিষ্ঠান আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা, BIWTC, তো এটি হচ্ছে কি পরিবহন, এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত। খুবই সহজ, বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, অর্থ, বাংলাদেশ বিমান যেটি পরিবহন, বেসামরিক বিমান ও পর্যটন, ওয়াসা যেটি সেবা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তারপরে কি ডাক বিভাগ যেটি সেবা, ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে। তো আমরা এখানে বেশ কিছু প্রতিষ্ঠান এখানে আমরা দিয়েছি। এখন তোমাদেরকে আমি বোঝাবো যে তোমরা আসলে কিভাবে এটি মনে রাখবা। বস্ত্রকল এবং পাটকল, বস্ত্রকল এবং পাটকল, বস্ত্র দেখা গেলেই তো বোঝা যাচ্ছে এটি বস্ত্র মন্ত্রণালয়ের আন্ডারে বা পাট মন্ত্রণালয়ের আন্ডারে, তো সেম পাটকলও সেম, এটি হচ্ছে বস্ত্র ও পাট, সরাসরি বোঝা যাচ্ছে। বাংলাদেশ বাণিজ্য সংস্থা, বাণিজ্য লেখাই আছে, তাহলে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। অথবা টিসিবি যদি তুমি ধরো, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, তো এটি ট্রেড কি বাণিজ্যই তো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। বাংলাদেশ বন উন্নয়ন সংস্থা, বনজ, বন কিসের অন্তর্ভুক্ত, পরিবেশের অন্তর্ভুক্ত, তাহলে পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের আন্ডারে গঠিত। বিদ্যুৎ উন্নয়ন, বিদ্যুৎ কি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, খুবই সহজ। তারপর কি অভ্যন্তরীণ নৌ পরিবহন, নৌ পরিবহন অবশ্যই নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে। বাংলাদেশ ব্যাংক অর্থ নিয়ে কাজ করে, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। বাংলাদেশ বিমান পরিবহন করে, এটি কি এটা হচ্ছে বিমান, এটা কিন্তু বিশেষ একটি জায়গা, তো এটা হচ্ছে বেসামরিক বিমান ও পর্যটনের আন্ডারে। তারপর কি দেখি ওয়াসা, ওয়াসা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে, যেহেতু ওয়াসা পানি এবং সোয়ারেজ লাইন নিয়ে কাজ করে সেবা। ডাক বিভাগ কি, এই যে সহজ, ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে। তো আমরা দেখলাম বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম, প্রকৃতি এবং কোন কোন মন্ত্রণালয়ের আন্ডারে এটি পরিচালিত হয়। তারপরে এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে ব্যবসা প্রতিষ্ঠানগুলা যে কিভাবে রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের আন্ডারগুলোতে এটি পরিচালিত হয় বা কিভাবে এটি পরিচালিত হয়। তো আমরা প্রথমে দেখব হচ্ছে রেলওয়ে নিয়ে আমরা আজকে কথা বলবো শুরুতেই। তো রেলওয়ে আসলে কি সেটি আমরা দেখি। বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন সুবিধা দেওয়ার জন্য সরকারি মালিকানা প্রতিষ্ঠিত পরিচালিত প্রতিষ্ঠান হলো রেলওয়ে। তো খুবই সহজ, আমরা তো রেলওয়ে কি আমরা সবাই জানি, অনেকেই আমরা উঠেছি বেশিরভাগ যারা আছে। তো এটি হচ্ছে রেলওয়ে কি সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপর আমরা দেখি রেলওয়ের মিশন, বাংলাদেশে রেলওয়ের মিশন বা উদ্দেশ্যগুলা কি কি, দেশের সর্বত্র রেল লাইন, স্টেশন, অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণ, যেখানে যেখানে রেল লাইন আছে এগুলোর উন্নয়ন ও সংরক্ষণ এবং কোথায় কোথায় সম্প্রসারণ করা যায় সেগুলো নিয়ে কাজ করে। রেল মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশ রেলওয়ে কিন্তু রেল মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, আলাদা একটি মন্ত্রণালয়ের আন্ডারে আছে। তারপর দেখি রেল ইঞ্জিন, বগি, অন্যান্য রেলওয়ে যন্ত্রপাতি উন্নয়ন ও সংরক্ষণ, খুবই ইজি, এগুলো নিয়ে তারা কাজ করে। সিগন্যালিং, আন্তঃলক ও টেলিকম ব্যবস্থা সংরক্ষণ আধুনিকায়ন, যেহেতু রেলের সাথে সিগন্যালিং, আন্তঃলক বিষয়গুলো জড়িত, ব্রড গেজ, মিটার গেজ বিষয়গুলো জড়িত। প্রশ্ন আসতে পারে ব্রড গেজ এবং মিটার গেজ কিসের সাথে অন্তর্ভুক্ত, কিসের আন্ডারে এটি পরিচালিত হয় বা এটি কিসের অন্তর্ভুক্ত, এটি কিন্তু অবশ্যই রেলওয়ের অন্তর্ভুক্ত। এবার দেখো নিরাপদ, দ্রুত এবং দক্ষ ট্রেন পরিচালনা নিশ্চিতকরণ। নিরাপদে কিন্তু এই দক্ষ এবং দ্রুত রেল পরিচালনা কিন্তু নিশ্চিত করতে হবে, কারণ বাংলাদেশ রেলওয়েতে যারা ওঠে বাংলাদেশের এখানে কিন্তু খরচ সাশ্রয় হয় এবং নিরাপদে যাতায়াতের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশ রেলওয়ে ব্যবহার করে থাকে। তারপর দেখি এখানে একটু বিস্তারিত বলা হয়েছে, কি বলা হয়েছে দেখি। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় 1862 সালে 15 নভেম্বর দর্শনা চুয়াডাঙ্গা, বাংলাদেশের দর্শনা চুয়াডাঙ্গা যে হল্ট আছে
এই দর্শনা চুয়াডাঙ্গা যে হল্ট আছে এখান থেকে জগতী কুষ্টিয়া নামক স্থান পর্যন্ত যাত্রার মাধ্যমে। এর দূরত্ব ছিল কত? এর দূরত্ব ছিল হচ্ছে 53.11 কিলোমিটার, ব্রড গেজ, যেটি আমি একটু আগেই বললাম। তো পরবর্তীতে 1961 সালে আমাদের দেশের রেলওয়েকে পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে, কি পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে নামকরণ করা হয়। কি নাম করা হয়? পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে নামকরণ করা হয়। কত সালে? 1961 সালে। তারপর দেখি বাংলাদেশের স্বাধীনতার পর রেলওয়ে বোর্ড বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম দেখাশোনা করতো। স্বাধীনতার পর মন্ত্রণালয় না করে একটি রেলওয়ে বোর্ড গঠন করা হয়। আচ্ছা, তো তারপর 1982 সালে বাংলাদেশ রেলওয়ে বোর্ড বিলুপ্ত করে এর কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয়? যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় আনা হয়। কত? রেলওয়ে বোর্ড থেকে কিন্তু এর কার্যক্রম বন্ধ করে যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে আনা হয় 1982 সালে। 2018 সাল পর্যন্ত বাংলাদেশ রেলপথের দৈর্ঘ্য প্রায় 2827 কিমি। কত? 2827 কিলোমিটার। ওকে, 2827 কিলোমিটার বাংলাদেশের রেলওয়ে। এটি কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই জরুরি, এটি কিন্তু তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করবে। ওকে, তারপর বাংলাদেশ রেলের সম্প্রতি মোবাইল ফোনের মাধ্যমে আইভিআর, কি আইভিআরটা যদি আমরা খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি, ইন্টারেক্টিভ ভয়েস, কি ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স পদ্ধতিতে গ্রাহকদের ট্রেন চলাচল সংক্রান্ত তথ্যাদি সরবরাহ করে আসছে। মানে আইভিআর কি, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে এবং পূর্ণরূপ এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো এই হচ্ছে রেলওয়ে ব্যবসার যে নমুনা। 1862 সালে কিন্তু বাংলাদেশ যে অঞ্চল, বাংলা যে ভূমি আছে বঙ্গভূমি, সেখান থেকে কিন্তু এটি পরিচালিত মানে শুরু হয় রেলওয়ে পরিচালনা। তারপর কিন্তু পাকিস্তান 1961 সালে কিন্তু পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে নামকরণ করা হয়। তারপর স্বাধীনতার পর রেলওয়ে বোর্ডের আন্ডারে পরিচালিত হয়। 1982 সালে কিন্তু এই রেলওয়ে বোর্ড থেকে যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে আনা হয় এবং বর্তমানে এটি কিন্তু বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। তারপরে আমরা দেখি ডাক বিভাগ। আমরা এখন দেখব যে ডাক বিভাগ কিভাবে পরিচালিত হয়, কি কি উদ্দেশ্য এখানে আছে। ডাক সংশ্লিষ্ট পণ্য সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত বিভাগ হলো ডাক বিভাগ। কি কি উদ্দেশ্য, কি কিভাবে পরিচালিত হয়? ডাক সংশ্লিষ্ট পণ্য ও সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পণ্য ও সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডাক বিভাগ কিন্তু কার্যক্রম পরিচালনা করে থাকে। এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত। এটি কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম। এর ভিশন হলো, এর কিছু ভিশন এবং মিশন আছে। ভিশনগুলো যদি আমরা দেখি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে, কিসের সাথে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটির সাথে তাল মিলিয়ে, যদি সংক্ষেপে একটু লিখে দিই, আইসিটির সাথে তাল মিলিয়ে স্বল্প সময় এবং স্বল্প খরচ জনগণের কাছে ডাক সুবিধা পৌঁছে দেওয়া, গ্রাহক সন্তুষ্টি অর্জন, সততা, বিশ্বস্ততা, জনসেবার লক্ষ্যে মানসম্মত সেবা দেওয়া। মানে দ্রুত সময়, স্বল্প সময় মানসম্মত সেবা দেওয়া এবং অল্প খরচে জনগণের কাছে চিঠি পৌঁছে দেওয়া বা বিভিন্ন ধরনের পার্সেল, বিভিন্ন সেবা যেগুলো পৌঁছে দেওয়া। ডাক বিভাগে কিন্তু খুবই স্বল্প খরচে 10 টাকায়ও কিন্তু চিঠি সারা বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো যায়। তো যেহেতু ডাক একটি সরকারি প্রতিষ্ঠান, আমাদের দায়িত্ব যে সরকারি প্রতিষ্ঠানকে মানে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের সেবা গ্রহণ করা এবং ডাককে কিন্তু বাঁচিয়ে রাখা। তো এরপরে যদি আমরা দেখি, এর মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগকে বিশ্বমান সম্পন্ন প্রতিষ্ঠানে উন্নীত করা, যেটা হচ্ছে ডাক বিভাগের একটি ভিশন। আমরা যদি দেখি, তারপর আমরা দেখবো যে সেবা সমূহ কি আছে, কি কি সেবা ডাক বিভাগ দিয়ে থাকে। অনেকগুলো সেবা দিয়ে থাকে, দেশীয় আন্তর্জাতিকভাবে কিন্তু পার্সেল আদান প্রদান, চিঠিপত্র আদান প্রদান, সব বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। এগুলো আমরা একটু দেখবো। ইএমএস, এক্সপ্রেস মেইল সার্ভিস, দ্রুত মেইল সরবরাহ অর্থাৎ চিঠিপত্র পৌঁছানোর জন্য। ক্যাশ কার্ড দেয়। ইএমটিএস কি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস, যেটা দেয় ডাক বিভাগ, এটি পরিচালনা করে থাকে। এছাড়াও ডাক বিভাগ কিন্তু সঞ্চয় করা যায়, বিভিন্ন ধরনের স্কিম আছে, বিনিয়োগ করা যায় সঞ্চয়পত্রগুলোতে, সেগুলো আছে। মানি অর্ডার আছে, পার্সেল সার্ভিস তো আছেই, ভিপিপি আছে, ভিপিএল আছে, স্পিড পোস্ট ডাক টিকিট বিক্রয় আছে, ইন্টেল পোস্ট আছে, ডাক সেবা আছে, ই পোস্ট আছে, ডাক দ্রব্য গ্রহণ প্রেরণ আছে, বিল, ইজিপি, অনেক কিছু কিন্তু সেবা এখানে ডাক বিভাগ দিয়ে থাকে। তো তারপর আমরা দেখবো যে এখন বিটিসিএল নিয়ে, ডাক বিভাগ নিয়ে কিন্তু আমরা জানলাম সংক্ষেপে এবং বোঝার চেষ্টা করলাম ডাক বিভাগ কিভাবে কাজ পরিচালনা করে। এবার দেখবো বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এটি কিন্তু আমরা যদি দেখি, প্রশ্ন আসতে পারে যে বিটিসিএল কিসের আন্ডারে এটি পরিচালিত হয়। তো আমরা কিন্তু এখানে আছে যে
বিটিসিএল, এই যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, এটি কিন্তু সরকারি বা যৌথ মূলধনী ব্যবসায়ের অন্তর্ভুক্ত। তারপর আমরা এখন দেখব যে আসলে বিটিসিএল কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে স্থায়ী টেলিফোন সঞ্চালন লাইন প্রতিষ্ঠা, টেলিফোন লাইন প্রতিষ্ঠা, পরিচালনা, সংযোগ দেওয়া, ইন্টারনেট সেবা, মানে আমরা মোবাইলে যে ইন্টারনেট সেবাগুলো পেয়ে থাকি এগুলোর নিয়ন্ত্রণ, আন্তঃসংযোগ প্রভৃতি সুবিধা দেওয়ার ক্ষেত্রে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, যেটি বিটিসিএল নামে এখন পরিচালিত, বাট এটি হচ্ছে পূর্বে বিটিটিবি, বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড নামে পরিচালিত হতো, যেটি 2008 সালে কিন্তু বিটিসিএল নামে নামকরণ করা হয়। আমরা দেখব। তো এখন আমরা দেখি ডাক ও টেলিগ্রাফ বিভাগকে 1853 সালে ব্রিটিশ আমল শুরু হয় এই অঞ্চলে, 1853 সালে এই কার্যক্রম শুরু হয়। তারপর দেখব 1962 সাল থেকে কিন্তু পাকিস্তান টেলিগ্রাফ, কি 1962 সাল থেকে কিন্তু পাকিস্তান টেলিগ্রাফ অ্যান্ড টেলিকম বিভাগ নামে এটি কিন্তু এই বিভাগের কাজ পরিচালিত হতো 1962 সালে, যেটি পাকিস্তান পিরিয়ডে, যখন এটি পূর্ব পাকিস্তান ছিল। তারপর দেখি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ড নামে একটি এই বিভাগের কাজ চলতো। স্বাধীনতার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হতো। তোমাদের মনে রাখার জন্য আমরা বলি, এটা তো স্বাধীনতার পরে 71 সালের পর থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হতো, কিন্তু রেলওয়ে যেটা আছে, রেলওয়ে কিন্তু বাংলাদেশ রেলওয়ে বোর্ড 1982 সালে গঠন করা হয়, তার আন্ডারে কিন্তু এটি পরিচালিত হতো। আমরা যদি রেলওয়ের বিষয়টি দেখি, আচ্ছা 1982 সালে কিন্তু রেলওয়ে বোর্ড যেটি বিলুপ্ত করে যোগাযোগ আন্ডার, মানে রেলওয়ে বোর্ড 1982 সালের আগ পর্যন্ত কিন্তু রেলওয়ে বোর্ডের আন্ডারে পরিচালিত হতো এবং 1982 সালে পরে কিন্তু সেটি যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে চলে যায়। তারপর আমরা বিটিসিএল এর এখানে কথা বলছিলাম। তো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে এটি কিন্তু পরিচালিত হতো। তারপর 1979 সালে সরকারি বোর্ড হিসাবে এই বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড। কত সালে? 1979 সালে টেলিগ্রাফ এবং টেলিফোন বোর্ড যেটা আছে বিটিটিবি, যেটি আমি আগে এখানে লিখলাম, এটি কিন্তু নামকরণ করা হয়। তারপর 2008 সালের 1 জুলাই, যেটি কিন্তু আমি শুরুতেই বলেছি, 2008 সালের 1 জুলাই টেলিযোগাযোগ নীতিমালা 1998 এর আওতায় বিটিডিবিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে, কিসে? পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ যে এই প্রতিষ্ঠানগুলো শেয়ার কিন্তু সরকারের শেয়ার কিন্তু 51% এবং তার অধিক, সেই কোম্পানিগুলোতে কিন্তু রূপান্তর করা হয়। তখন থেকে এটিকে কিন্তু বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি নামকরণ করা হয়, টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নামকরণ করা হয়, বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নামকরণ করা হয়। তো এই হচ্ছে বিটিসিএল এর কথা। তো এর সেবা সমূহ কি আছে আমরা একটু দেখি। বিটিসিএল বহু ধরনের সেবা দিয়ে থাকে, কি? টেলিফোন সংযোগ স্থাপন, পুনঃসংযোগ স্থানান্তর, লক আনলক সমস্যার সমাধান, ডিজিটাল ডাটা নোট সেবা দেওয়া, বিভিন্ন প্রকার টেলিফোন সেবা, লোকাল, এনডব্লিউডি, ইকোনমি, আইএসডি দেওয়া প্রভৃতি। এছাড়াও মোবাইল ফোন টেলিটকের মাধ্যমে মোবাইল ফোন কি টেলিটকের মাধ্যমেও কিন্তু ইন্টারনেট সেবা, প্রিপেইড কল সার্ভিস, টোল ফ্রি ফোন সেবা, ইন্টারঅপারেটর কল লোকেশন সার্ভিস, কালেকশন প্রভৃতি পাওয়া যায়। অর্থাৎ টেলিটকও কিন্তু যে সিম কোম্পানিটি আছে এটি কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো টেলিটক থাকলেও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি মানে যে সকল প্রতিষ্ঠানগুলো বেসরকারি সংস্থা, যে গ্রামীণফোন, বাংলালিংক যেগুলো আছে, এগুলো কিন্তু বিটিসিএল এগুলোর কিন্তু তত্ত্বাবধান করে থাকে। বিটিসিএল এর সাথে তারা কিন্তু কানেক্টেড এবং বিটিসিএল কিন্তু এগুলো নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। ওকে, তারপরে আমরা দেখব কি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি। তো বাংলাদেশে রসায়ন শিল্প সংশ্লিষ্ট সার, কাগজ, ট্যানারি শিল্প পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত সরকারি সংস্থা হলো বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা বিসিআইসি। তো কি এটা হচ্ছে বিসিআইসি। এবার শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি বাংলাদেশের পাবলিক সেক্টর কর্পোরেশনগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, মানে পাবলিক সেক্টর কর্পোরেশন, অর্থাৎ এইগুলোর মধ্যে কিন্তু বিসিআইসি সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এগুলো কি 1972 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর 27 বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ ন্যাশনালাইজেশন অর্ডার 1972, যেই সময়গুলোতে কিন্তু ব্যবসায়গুলো রাষ্ট্রীয়করণ করা হয়,
এর ভিত্তিতে 3টি সেক্টর কর্পোরেশন একত্র করে 1976 সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন গঠিত হয়। কত সালে? 1976 সালে। আদেশ কত সালে ছিল? 1972 সালে। তো আমরা দেখলাম। এরপরে দেখি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা কি কি পয়েন্টে কাজ করে। বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশনের 44টি প্রতিষ্ঠান। এখানে বলা হয়েছে না যে 3টি প্রতিষ্ঠান একত্রিত করে কিন্তু এই কার্যক্রম, সমন্বিত কার্যক্রম শুরু হয়। কয়টি? 3টি সেক্টর। দেখুন দেখি 3টি সেক্টর কি কি। 3টি সেক্টর কি কি এটি আমরা এখন দেখব। তো আমরা দেখি প্রথমেই বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কর্পোরেশন এর 44টি প্রতিষ্ঠান, বিএফসিপিসি এর 44টি প্রতিষ্ঠান, বাংলাদেশ পেপার বোর্ড, বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন বিপিবিসি এর 12টি প্রতিষ্ঠান, বাংলাদেশ ট্যানারিস কর্পোরেশন বিটিসি এর 32টি প্রতিষ্ঠান মিলে কিন্তু এই বিসিআইসি অর্থাৎ বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা গঠিত হয়। কয়টি হয় তাহলে? এখানে হচ্ছে 44টি আর 12টি হচ্ছে 56টি আর 32টি হচ্ছে 88টি প্রতিষ্ঠান একত্রিত করে, মোট 88টি প্রতিষ্ঠান একত্রিত করে কিন্তু এই বিসিআইসি এর কার্যক্রম 1976 সালে, কত সালে? 1976 সালে কিন্তু 76 সালে এই কর্পোরেশন কিন্তু গঠিত হয়। কতটি প্রতিষ্ঠান নিয়ে? মোট 88টি প্রতিষ্ঠান নিয়ে কিন্তু 1976 সালে এর কার্যক্রম প্রতিষ্ঠিত হয়, যেটি 1972 সালের অধ্যাদেশ রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কিন্তু এটি পরিচালিত, যেটি গঠন করা হয়েছিল। আদেশ নাম্বার হচ্ছে 27। তো তারপরে আমরা দেখি এরপর দেখি যে বাংলাদেশের বিসিআইসি যেটি আছে, বিসিআইসি এর বিষয় দেখি। এই যে আমরা আগে হিসাব করলাম যে 88 প্রতিষ্ঠান, এটি কিন্তু 88তে দেওয়াই আছে। নিয়ে সংস্থার যাত্রা শুরু হয়। বর্তমানে 13টি শিল্প প্রতিষ্ঠান বিসিআইসি এর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। 88টি প্রতিষ্ঠানের মধ্য থেকে বর্তমানে মাত্র 13টি প্রতিষ্ঠান এর আন্ডারে পরিচালিত হচ্ছে, নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এছাড়া অংশীদারিত্বের ভিত্তিতে আরও 9টি শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। মানে একটি অংশীদারিত্বের ভিত্তিতে যেখানে সরকার কিছু অংশ পরিচালনা করে এবং অন্যান্য মালিকরা কিছু অংশ পরিচালনা করে, সেটি হচ্ছে 9টি পরিচালিত হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিসিআইসি যেসব উদ্যোগ নিয়ে কাজ করেছে সেগুলো নিচে আমরা আলোচনা করব, একটু কথা বলবো, দেখব কি কি। কৃষকদের চাহিদা মোতাবেক ন্যায্য মূল্যে ইউরিয়া সার দেওয়া, যেহেতু কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং সারগুলা নিয়ে কাজ করে, তো ইউরিয়া সার দেওয়া, সরকারের শিল্পনীতি যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে। তারপর দেখি সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বার্ষিক সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণে ইউরিয়া, টিএসপি, ডিএপি সার উৎপাদন এবং বিক্রিও করতে হবে। কাগজ, সিমেন্ট, ইনসুলেটর, স্যানিটারি ওয়্যার, গ্লাস শিট প্রভৃতি পণ্য উৎপাদন ও বিক্রির মাধ্যমে বাজার মূল্য স্থিতিশীল রাখা। এগুলো উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে বাজার মূল্য কিন্তু স্থিতিশীলতার রাখার কাজটি করা হয়। কিন্তু এখানে বিষয় একটি হচ্ছে যে এগুলাতে কিন্তু অনেক কম্পিটিশন, যেহেতু তোমরা দেখো কাগজ, সিমেন্ট, ইনসুলেটর যেগুলো আছে এগুলো কিন্তু অনেক কম্পিটিশন বাজারে আছে এবং তুলনামূলকভাবে বিসিআইসি কিন্তু এখানে পিছিয়ে আছে। তো দেখি তারপর কি বিআরটিসি, বাংলাদেশ রেলওয়ে এবং বিআরটিসি এই 2টি প্রতিষ্ঠান, তারপরে বিআইডব্লিউটিসি, বেসরকারি যে বিমান সংস্থাগুলো, বাংলাদেশ বিমান, এগুলো কিন্তু পরিবহনের সাথে অর্থাৎ মানুষকে পরিবহনের সাথে কিন্তু এগুলো জড়িত। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পণ্য সামগ্রীও পরিবহন এখানে করা হয়। তো এখন আমরা বিআরটিসি নিয়ে দেখব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। তো আমরা দেখবো যে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে সড়ক পথে যাত্রী ও পণ্য পরিবহন। দেখো আমি কিন্তু বলেছি যে পণ্য পরিবহনের বিষয়গুলো এখানে করা হয়, কিন্তু পণ্য পরিবহনের বিষয়টি উল্লেখ আছে। নিয়োজিত সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানই হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, যেটা আমি বললাম বিআরটিসি। এই সংস্থা 1961 সালে দেশের যাত্রী সেবার আধুনিক পরিবহন সেবা দেওয়ার লক্ষ্যে সরকারি সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1961 সালে, যেটি পাকিস্তান পিরিয়ডে হয়। পাকিস্তান আমলে যে এটি ইপিআরটিসি অর্থাৎ ইস্ট পাকিস্তান রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ইপিআরটিসি নামে পরিচালিত ছিল। তো বর্তমানে এটি কিন্তু সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীনে, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের অধীনে আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কি? আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হচ্ছে। আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয় হচ্ছে এখানে নিয়ন্ত্রণ, তারা নিজেদের ডিসিশন মেকিং এর জায়গা নিজেরা নিলেও এখানে কিন্তু সরকারের যে ডিসিশন মেকিং সরাসরি সেটিও কিন্তু এখানে বাস্তবায়ন করতে হয়, ডিসিশন পলিসিগুলা। তো এর ভীষণ কি? আমরা কিন্তু এর আগে রাসায়নিক শিল্প সংস্থা এগুলার ভীষণ দেখেছি। তো এখন দেখি যে এর ভীষণ কি? এর নিরাপদ ও আরামদায়ক রাষ্ট্রীয় সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, মানে যেই পরিবহন ব্যবস্থা আরামদায়ক এবং নিরাপদ হবে যাত্রীদের জন্য, যেটি কিন্তু আমরা বাংলাদেশ রেলওয়েতে যখন কথা বলেছি তখনও কিন্তু এই পয়েন্টটি ছিল। তো
দেখি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে কিন্তু এটি যাত্রী সেবা দিয়ে থাকে। বেশিরভাগ সময় অভ্যন্তরীণ, বাংলাদেশের সকল অভ্যন্তরীণ রুটে কিন্তু এটি সেবা দেওয়ার চেষ্টা করে থাকে এবং আন্তর্জাতিকভাবে কিন্তু ভারতের সাথে কিছু বাস, বাংলাদেশের বিআরটিসি কিছু বাস এটি কিন্তু পরিচালিত হয়। তো বিআরটিসি শুধু বাস সেবায় দিয়ে থাকে এরকম নয়, এর কিন্তু ট্রাক টার্মিনালও আছে বাংলাদেশে। তো এই যে 2টি ট্রাক ডিপো বাংলাদেশে আছে, যেটি আমরা কথা বলবো সামনে। তো আন্তর্জাতিক আমরা দেখলাম যে অভ্যন্তরীণ রুটে এটি যাত্রী সেবা দিয়ে থাকে। বিআরটিসি বাসের ড্রাইভারদের গাড়ি চালানো মেরামতের উপর প্রশিক্ষণ দেওয়ার জন্য গাজীপুরের জয়দেবপুরে একটি ড্রাইভার প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, যেটি বিআরটিসি সরাসরি পরিচালনা করে। বর্তমানে 17টি প্রশিক্ষণ কেন্দ্র সহ সারা দেশে 9টি বাস ডিপো, সারা দেশে কয়টি? 9টি বাস ডিপো এবং 2টি ট্রাক ডিপো আছে। এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র কয়টি আছে? 17টি প্রশিক্ষণ কেন্দ্র, বাস ডিপো এবং ট্রাক ডিপোর সংখ্যাটিও এখানে গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আমরা দেখব যে বিআরটিসির পর দেখব যে বিএসএফআইসি, সেটির অর্থ কি? বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। তো দেখব 1976 সালে কিন্তু এটি সরকারি সংস্থা হিসাবে চিনিকল আধুনিকায়ন এবং চিনি উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করে। কত সাল থেকে? 1976 সাল থেকে। তো দেখি এটি আখ চাষ, প্রক্রিয়াজাতকরণ, চিনি সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, বাজার নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়ন করে থাকে এবং বিভিন্ন ধরনের উপজাত পণ্যগুলো কিন্তু এই বিএসএফআইসি এর মাধ্যমে কিন্তু মানে উৎপাদন করা হয়। তো দেখি সংস্থাটির অধীনে 15টি চিনিকল আছে বাংলাদেশে, একটি ডিস্টিলারি, একটি ইঞ্জিনিয়ারিং কারখানা ও 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। বার্ষিক উৎপাদন সক্ষমতা কিন্তু 2.1 লক্ষ মেট্রিক টন। কত? 2.1 লক্ষ মেট্রিক টন। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখি প্রয়োজন পূরণের নতুন প্রযুক্তি, ডুয়েল ফুয়েল বয়লার চারা বৃদ্ধির প্রকল্প কিন্তু বিএসএফআইসি কিন্তু গঠন করেছে, প্রকল্প গ্রহণ করেছে। তারপর আমরা দেখব বিপিসি কি? বাংলাদেশ পর্যটন শিল্পের বিপিসি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন যেটি আছে। ও দেখি বাংলাদেশে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে নেতৃত্ব দান, হোটেল মোটেল প্রতিষ্ঠা, পরিচালনা প্রভৃতির দায়িত্বে নিয়োজিত সরকারি সেবা খাতের প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। কি? বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, যেটি আমি একটু আগেই উল্লেখ করলাম। এটি কিন্তু পূর্ণরূপ আসতে পারে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বিপিসি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হলো বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে এটি পরিচালিত হয়। তো আমরা শুরুতে যখন বিভিন্ন ধরনের তালিকা দেখাচ্ছিলাম তখন কিন্তু এটা আমরা দেখেছি কিসের আন্ডারে? বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত হয়। আচ্ছা, এটি কিন্তু একটি বিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত সংস্থা। বিপিসি কি? বিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত সংস্থা। চলো আমরা একটু প্রিভিয়াসলি যে দেখে আসি আসলে বিধিবদ্ধ সংস্থা কি। বিধিবদ্ধ সংস্থা কিন্তু রাষ্ট্রপতির আদেশে এবং সংসদে আইন পাশের মাধ্যমে কিন্তু এগুলা পরিচালিত হয়। তো আমরা দেখি বিধিবদ্ধ সরকারি সংস্থা কি? এই যে রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন রাষ্ট্রপতির আদেশ বলে বা জাতীয় সংসদে পাশকৃত বিশেষ আইন বলে গঠিত এবং নিয়ন্ত্রিত হয়। তো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনও কিন্তু সেম এই ওয়েতে কিন্তু এটি গঠিত এবং পরিচালিত হচ্ছে। তো আমরা এখন দেখি বিপিসি। ওকে, বিপিসি আচ্ছা স্বায়ত্তশাসিত সংস্থা। প্রতিষ্ঠানটি 1972 সালে মহামান্য রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং 1973 সাল থেকে এর কাজ শুরু করে। কত সাল থেকে? 1973 সাল থেকে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কত সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। ওকে, এরপর আমরা দেখব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই এটি কিন্তু পরিচালিত হয়। অর্থাৎ ট্যুরিজম এবং এর যে এডুকেশন আছে এখানে কিন্তু তারা একটা ভূমিকা রাখছে। ডিউটি ফ্রি অপারেশন ডিএফও কিন্তু এগুলো এর অধীনে কাজ করছে। তো আমরা এখন দেখলাম যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিষয়টি। তো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তাদের কার্যক্রম যে হোটেল মডেল প্রতিষ্ঠা, তারপরে এখানে আছে এনএইচটিটিআই প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে ডিএফও আছে এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কিন্তু তারা ভূমিকা রাখার চেষ্টা করছে। যদিও তাদের ভূমিকা কিন্তু আশানুরূপ এখনো যে প্রতুলতা যেটি দেখানো উচিত সেটি কিন্তু এখানে হচ্ছে বলে মনে হয় না, তবে প্রতুলতা বাড়ানো উচিত। ওকে, তারপর দেখব বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের যে যৌক্তিকতা। আমরা তো এতক্ষণ রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের ব্যবসায় নিয়ে কথা বললাম। আমরা কিন্তু একটি ছকের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা সম্পর্কে এবং কোন কোন মন্ত্রণালয়ের আন্ডারে এটি পরিচালিত হয়। তো আমরা দেখি এই যে রাষ্ট্রীয় ব্যবসায়গুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে দেখেছি। তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং এর অধীনেও কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু পরিচালিত হয়। তো এখন আমরা দেখব যে এই বাংলাদেশে এই ব্যবসায়ের আসলে যৌক্তিকতা, রাষ্ট্রীয় ব্যবসায়ের যৌক্তিকতা কি কি।
এই যে একচেটিয়া ব্যবসায় রোধ, জনকল্যাণ, সুষম উন্নয়ন, এগুলো কিন্তু আমরা আগেও বৈশিষ্ট্যতে পড়েছি, বাট যৌক্তিকতার মধ্যেও কিন্তু এগুলো অন্তর্ভুক্ত। গবেষণা এবং উন্নয়ন, মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায় এবং ইনফ্লেশন ডিফ্লেশনের ক্ষেত্রেও কিন্তু এগুলো ভূমিকা রাখে, এবং জাতীয় নিরাপত্তা, যেটি আমি আগেও বলেছি। ওকে, তারপর এখন আমরা দেখবো যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব নিয়ে। আমরা তো রাষ্ট্রীয় ব্যবসায় পূর্ণাঙ্গভাবে দেখলাম, এখন দেখবো যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি। এটাকে সংক্ষেপে বলা হয় পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো এখন আমরা দেখবো এটি আসলে কি। পিপিপি এমন একটি প্রকল্প যেখানে সরকারি সংস্থা ও বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠান মিলে যৌথভাবে অর্থায়ন সহযোগিতার ভিত্তিতে গঠন পরিচালনা করে থাকে। কি করে থাকে? গঠন এবং পরিচালনায় সরকারি মালিকও থাকবে, অর্থাৎ সরকার থাকবে, এবং বেসরকারি মালিকানাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকবে। এখানে কিন্তু বেসরকারি মালিকরা অর্থ বিনিয়োগ করে থাকে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু যৌথভাবে বিনিয়োগ করা হয়। এবার দেখি, বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা অর্জন ও প্রাতিষ্ঠানিক কাঠামো সক্ষমতা বাড়ানোর জন্য সরকারি বেসরকারি অংশীদারি আইন 2015 তৈরি করা হয়েছে। একটা আইন তৈরি করা হয়েছে রেল, সেতু, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বৃহৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পিপিপি ব্যবসায় বর্তমানে কিন্তু খুবই কার্যকর, অর্থাৎ পিপিপি খুবই কার্যকর। ওকে, এর মাধ্যমে বিদেশি বিনিয়োগের উপর নির্ভরতা কমা এবং বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হয়। একেবারে বিদেশি বিনিয়োগ না নিয়ে সরকার এবং দেশের নাগরিকরা মিলে যদি এই কাজগুলো করে এবং বিদেশিরা যদি সীমিতভাবে অংশগ্রহণ করতেও পারে বা নাও যদি করে, তবে বৃহৎভাবে কিন্তু কাজগুলো সম্পন্ন করা যায়। ওকে, তো এখানে একটি নীতি আছে, তারা বিশ্বাস করে তোমার জয় আমারও জয়, মানে এই পিপিপিতে কিন্তু মানে উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে কিন্তু কার্যক্রম পরিচালনা করা হয়। তো এই নীতিতে সরকার এবং দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বিদেশিরাও এখানে অংশগ্রহণ করতে পারে, বাট একচেটিয়া যে প্রভাব বিদেশিদের থাকে দেশে, সেটি কিন্তু এই পিপিপির মাধ্যমে রোধ করা যায়। তাছাড়া ব্যাপক কর্মী সংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মুদ্রা সংকোচন সৃষ্টি হতে পারে। অর্থাৎ মুদ্রা সংকোচন কিন্তু করা যায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। ওকে, তো আমরা এখন দেখলাম, এখন আরেকটু বিস্তারিত দেখি। সরকারি বেসরকারি যৌথ অর্থায়ন ও সহযোগিতায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত পিপিপি এর আওতায় বাংলাদেশের প্রথম প্রকল্প হলো যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার। অর্থাৎ যাত্রাবাড়ি এবং গুলিস্তানে যে ফ্লাইওভারটি আছে, এটি কিন্তু পিপিপি প্রকল্পের আন্ডারে বাংলাদেশের প্রথম একটি প্রকল্প যেটি বাস্তবায়ন করা হয়। তো যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার কিন্তু পিপিপির অন্তর্ভুক্ত। অতএব সরকারি বেসরকারি যৌথ অর্থায়ন ও সহযোগিতা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায় কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় বলে। অর্থাৎ পিপিপির সংজ্ঞাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করবে, এবং শুরুতেও কিন্তু বলা হয়েছিল। পিপিপি শুরুতে সরাসরি বলানো হলে এখন কিন্তু সরাসরি বলা হয়েছে। এছাড়াও এগুলা পিপি এর অন্তর্ভুক্ত বিষয়। কি কি পিপিপি এর অন্তর্ভুক্ত বিষয় আমরা একটু সংক্ষেপে দেখি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্ট। ঢাকা যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কিন্তু আছে, সেটি অবশ্যই এর অন্তর্ভুক্ত প্রজেক্ট। ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড, তো এইটিও কিন্তু এর অন্তর্ভুক্ত বিষয়, অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। তো তারপর দেখি এর কিছু মডেল আছে। কিছু এই মডেলগুলোতে কিন্তু সরকারি বেসরকারি অর্থাৎ পিপিপি পরিচালিত হয়। ডিজাইন নির্মাণ পরিচালনা, হস্তান্তর পরিচালনা, রক্ষণাবেক্ষণ চুক্তি, ডিজাইন নির্মাণ পরিচালনা, ক্রয় নির্মাণ পরিচালনা, নির্মাণ ইজারা পরিচালনা, হস্তান্তর পরিচালনা, লাইসেন্স, এই মডেলগুলোতে কিন্তু পিপিপি পরিচালিত হয়। তারপর আমরা দেখব যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব যে মডেলটি আছে, তো এই সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেলের মধ্যে কিন্তু আবার কিছু ভাগ এখানে আছে, সেগুলো আমরা এখন একটু দেখব। সেগুলো কি আছে? বিওটি, বুট। তো বাংলাদেশে এক্ষেত্রে নির্মাণ অর্থাৎ নির্মাণের বিল্ডিং এর বি, মালিকানার ওনারশিপের ও, পরিচালনার অপারেটিং এর ও, হস্তান্তরের ট্রান্সফারের টি, এই সবগুলো নিয়ে কিন্তু বিওটি হয় কার্যক্রম পরিচালনা করে। পর্যায়ক্রমে সংগঠিত অর্থাৎ যৌথ উদ্যোগে নির্মিত হয়, অর্থাৎ যৌথ উদ্যোগে কিন্তু নির্মিত হয়, অর্থাৎ বিল্ড করা হয়, সবাই মালিকানা পায়, সবাই কিন্তু ওনারশিপটা পায়, পরিচালনাও করে, অপারেটিংও কিন্তু সবাই করে একত্রে। এক পর্যায়ে মালিকানা সরকারি খাতে স্থানান্তরিত হয়, অর্থাৎ ট্রান্সফার হয়ে যায় সরকারি খাতে, একটা সময় পরে যায় কিন্তু এটি ট্রান্সফার হয়ে যায়। এবার দেখি বিওটি কি। বিতে বিল্ডিং, তো আমরা এখন একটু দেখব যে বিওটি কি বোঝানো হচ্ছে। যৌথভাবে নির্মিত হয়, অর্থাৎ নির্মাণ বি কিন্তু যৌথভাবে হয়েছে, চুক্তি অনুযায়ী মালিকানা বেসরকারি খাতে দেওয়া হয় না, অর্থাৎ মালিকানা ট্রান্সফার কিন্তু বেসরকারি খাতে করা হয় না।
মানে চুক্তি অনুযায়ী মালিকানা বেসরকারি খাতে দেওয়া হয় না। বেসরকারি উদ্যোক্তাদের প্রদত্ত তহবিল কার্যত ঋণ হিসাবে গণ্য হয়। কি ঋণ হিসাবে, তারা যে বিনিয়োগটি করে তারা সেটি কিন্তু ঋণ হিসাবে বিনিয়োগ করা হয় এবং একসময় সেটি ফেরত দিয়ে দেওয়া হয়। চুক্তির মেয়াদ পর্যন্ত উভয় পক্ষ যৌথভাবে এটি পরিচালনা করে থাকে, অর্থাৎ অপারেটিং কিন্তু তারা যৌথভাবে করে থাকে। এক পর্যায়ে সরকার বেসরকারি উদ্যোক্তাদের পাওনা ফেরত দিয়ে সম্পূর্ণ কর্তৃত্ব নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। অর্থাৎ সম্পূর্ণ কর্তৃত্ব কিন্তু সরকার একটা সময় ঋণ পরিশোধ করার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এবার কি বিওও আছে, বিওওতে কি হয়, বিল্ড অপারেটিং অ্যান্ড ওনারশিপ বা বিল্ড ওনারশিপ অপারেটিং। এক্ষেত্রে নির্মাণ, মালিকানা ও পরিচালনা চুক্তি অনুযায়ী একত্রে চলে সবকিছু। মালিকানা, ওনারশিপ, পরিচালনা, অপারেটিং চুক্তি অনুযায়ী একত্রে হয়। বিল্ডিং বিওও একত্রে পরিচালিত হয়, কোনো পক্ষকে উক্ত মালিকানা হস্তান্তরের প্রশ্ন আসে না। অর্থাৎ বিওও এভাবে পরিচালিত হয়। অর্থাৎ আমরা যদি একবার একটু দেখি বিওটিতে কি হয়, বিল্ডিং, ওনারশিপ, অপারেশন, ট্রান্সফার, এখানে মালিকানা, ওনারশিপ, বিল্ডিং, অপারেটিং এর সাথে জড়িত। তারপরে বিওটি আছে, বিল্ডিং আছে, অপারেটিং আছে, ট্রান্সফার আছে। তারপরে কি বিও, বিল্ডিং, ওনারশিপ, পরিচালনা অর্থাৎ অপারেটিং কিন্তু এর সাথে সাথে জড়িত। ওকে, তারপর আমরা তাহলে এতক্ষণ বিস্তারিত দেখলাম যে রাষ্ট্রীয় ব্যবসায় কি শুরু থেকে শেষ পর্যন্ত কি কি মডেল এগুলোতে আছে এবং কোন কোন পদ্ধতির সরকারি বিধিবদ্ধ বা বোর্ড শাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, যৌথ মূলধনী সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখলাম। তারপরে কিন্তু আমরা অংশীদারিত্ব, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে দেখলাম। তারপরে আমরা কিন্তু বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, বাংলাদেশে কি কি পরিস্থিতি এখন আছে রাষ্ট্রীয় ব্যবসায় সেগুলো কিন্তু আমরা জেনেছি। তো রাষ্ট্রীয় ব্যবসায় মূলত রাষ্ট্রীয় ব্যবসায় সরকারি নিয়ন্ত্রণে এটি পরিচালিত হয়, রাষ্ট্রের জনগণের স্বার্থে, জনস্বার্থে এটি পরিচালিত হয়। তো এখন আমরা আসলে প্রতিবারের ন্যায় আমরা কিছু সৃজনশীল তোমাদের সামনে এনেছি, নমুনা সৃজনশীল, যেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো নমুনা সৃজনশীল একে আমরা দেখতে পাচ্ছি অমিত নামে একটা ছেলে রবীন্দ্রনাথের ছোট গল্পটি পড়ছে, অর্থাৎ পড়েছে তৎকালীন সময়, অর্থাৎ রবীন্দ্রনাথের সময় 1819 শতাব্দীর শেষের দিকে, তৎকালীন সময় ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি এ সার্ভিস চালু আছে। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে এই সার্ভিস চালু আছে 19 শতাব্দীর শেষ দিক থেকে, কারণ তখন তো রবীন্দ্রনাথের জন্ম এবং বেড়ে ওঠা। তবে মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস ইত্যাদির উদ্ভবের কারণে এর গুরুত্বকে কিন্তু হ্রাস করেছে। মোবাইল ফোন এবং কুরিয়ার সার্ভিসের কারণে এর গুরুত্ব কিন্তু হ্রাস করেছে। বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে চলে আসা আরেকটি নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন সার্ভিস রয়েছে। ব্রিটিশ আমল অর্থাৎ 19 শতাব্দীর শেষ দিক থেকে গড়ে ওঠা আরেকটি সার্ভিস আছে। তো সহজ ও আরামদায়ক সেবা দেওয়া এর চাহিদা বেশি, অর্থাৎ ওই পরিবহন সেবার চাহিদা কিন্তু বেশি। আচ্ছা, তো এরপর এই প্রতিষ্ঠানটি অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হয় না, তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি কিন্তু গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়নি। আমরা সকলেই বুঝতে পারছি প্রতিষ্ঠানটি কি। তো আসো আমরা এখন বিস্তারিত দেখি। প্রথমে ক নাম্বার আছে বিটিটিবি কি, বাংলাদেশ টেলিগ্রাফ, বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, বিটিটিবি কি প্রশ্ন করেছে, অর্থাৎ কি বোঝায় সেটি জিজ্ঞাসা করেছে। এটি বলা হচ্ছে বাংলাদেশে স্থায়ী ফিক্সড টেলিফোন সঞ্চালন, লাইন প্রতিষ্ঠা, পরিচালনা, সংযোগ প্রদান, ইন্টারনেট, আন্তঃসংযোগ প্রভৃতি সুবিধা প্রদানের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড। এই বিটিডিবি কিন্তু এখন বিটিসিএল আকারে এটি পরিচালিত হচ্ছে। তারপরে আমরা এটি জ্ঞানমূলকে, 1 নম্বরের জ্ঞানমূলকে কিন্তু আমরা এটি জানলাম। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলতে কি বুঝবে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন না দিয়ে বিপিসি যদি দিয়ে দেয় তাহলে একই কথা। ওকে, তো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কি, এখানে বলা হয়েছে বাংলাদেশ পর্যটন শিল্পের বিকাশের জন্য সরকার পরিচালিত বিধিবদ্ধ সংস্থা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। ওকে, কর্পোরেশন নামে পরিচিত। বাংলাদেশে পর্যটন অবকাঠামো গড়ে তোলা, হোটেল মোটেল পরিচালনা, পর্যটন শপ, রেস্টুরেন্ট, পর্যটন স্পট ইত্যাদি গঠন, চালানো, দেশি বিদেশি পর্যটকদের পর্যটনে আগ্রহী করা ইত্যাদি এরূপ কর্পোরেশনের কাজ। কি ইত্যাদি হচ্ছে এরূপ কর্পোরেশনের কাজ। মানে প্রথমে পর্যটন কর্পোরেশন বিপিসি কি এবং এর কাজগুলা কি, এগুলা কিন্তু এখানে বলতে হবে খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু বোঝা যাবে যে আসলে আমি এটা সম্পর্কে কি বুঝেছি। তারপরে দেখি উদ্দীপকে প্রথমত কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। উদ্দীপকে অর্থাৎ প্রথমত রবীন্দ্রনাথের সময় যেটি বলা হয় যে ব্রিটিশ আমল থেকে এটি চলে আসছে, মোবাইল ফোন ও কুরিয়ার সার্ভিসের উদ্ভবের কারণে গুরুত্ব কিন্তু হ্রাস পেয়েছে। কি ডাক, প্রথম বাংলাদেশ ডাক বিভাগের কথা বলা হয়েছে। কি এবার ডাক বিভাগ সম্পর্কে বলা হচ্ছে, ডাক বিভাগ সংশ্লিষ্ট পণ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকারি মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ব্রিটিশ আমলে এটি চালু হয়েছে এবং বিদেশে ডাক যোগাযোগ সেবা পৌঁছে দিতে প্রধান জাতীয় প্রতিষ্ঠান কিন্তু এই ডাক বিভাগ।
ফোন, ইমেইল, কুরিয়ার সার্ভিস ইত্যাদি চালু হয়, কিন্তু প্রতিষ্ঠানটি বর্তমানে চাপে আছে, অবশ্যই চাপে আছে প্রতিষ্ঠানটি। তারপর দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। উদ্দীপকে অমিত যে রবীন্দ্রনাথের বইটি পড়েছে সেটি কিন্তু সেখানে কিন্তু সে একটি ছোট গল্প পড়েছে, ব্রিটিশ আমল থেকে কিন্তু অদ্যাবধি এমন একটা সার্ভিসের কথা বলা হয়েছে। তো মানে এটি সামগ্রিকভাবে ডাকের কথা বলা হয়েছে, পোস্ট অফিসের কথা বলা হয়েছে, মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস ইত্যাদির উদ্ভবের কারণে কিন্তু কিছুটা গুরুত্ব হয়েছে, অর্থাৎ ডাক কিন্তু কিছুটা গুরুত্ব এখানে হারিয়েছে। তারপর দেখি সার্ভিসটি যোগাযোগ, পরিবহন সংশ্লিষ্ট এবং রবীন্দ্রনাথ ছোট গল্পটি ডাক হরকরা, অর্থাৎ সার্ভিসটি নিঃসন্দেহে বাংলাদেশ ডাক বিভাগ, অর্থাৎ সেই ডাক হরকরা এটি পড়েছে এবং এটি কিন্তু ডাক বিভাগ, বাংলাদেশ ডাক বিভাগকে নির্দেশ করেছে। তো প্রথমে কিন্তু জ্ঞানমূলক অ্যান্সার করতে হবে, জ্ঞানমূলকের পর পাঠ্য বই থেকে কি বুঝেছি সেটা দিতে হবে এবং উদ্দীপকে কি আছে সেটার সাথে কিন্তু অ্যালাইন করতে হবে। প্রত্যেকবারের নয়, আমি কিন্তু এটাই বললাম। তারপর আমরা এখন দেখব উদ্দীপকে পরবর্তীতে যে প্রতিষ্ঠান কথা বলা হয়েছে তা গ্রাহক সেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত দাও। পরের প্রতিষ্ঠানটি আসলে কি, আমরা যদি উদ্দীপকে দেখি, প্রতিষ্ঠানটি হচ্ছে সহজ ও আরামদায়ক সেবা দেওয়ার জন্য চাহিদা বেশি, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন এবং ব্রিটিশ আমলের শেষ দিকে অর্থাৎ 19বিংশ শতাব্দীর শেষ দিকে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। তো এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে তো তখন ছিল না, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। তখন তো রেলওয়ে ছিল তৎকালীন ভারতীয় রেলওয়ে বা ব্রিটিশ রেলওয়ে যেটি আছে। তো এখন আমরা দেখব যে রেল সম্পর্কে এখন কিন্তু বলা হয়েছে যে ওই গতে আমরা যেভাবে দেখেছি যে পাঠ্য বই থেকে আনা হয়েছে, এখানেও ঠিক তেমনভাবে রেলওয়ে সম্পর্কে বলা হয়েছে সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন সুবিধা প্রদানের জন্য সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে এখানে বলা হয়েছে জ্ঞানমূলক তো প্রথমে দিয়েছি, এবং রেলওয়ে বলতে বিস্তারিত বোঝানো হচ্ছে। এর লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশলের সাথে সাথে মিল রেখে রেল ব্যবস্থার আধুনিকায়ন এবং নিরাপদ, বিশ্বস্ত, আরামদায়ক সেবা দেওয়া, এটা কিন্তু বিস্তারিত বলা হয়েছে। উদ্দীপকের বর্ণনা মতে বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে চলে আসা আরেকটি নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন সার্ভিস রয়েছে। মানে এখানে কিন্তু তারপর তোমার উদ্দীপকের বিষয়টি এখানে কিন্তু বলা হয়েছে, এবং সার্ভিসটি কি, সার্ভিসটি হচ্ছে রেল সেবা। তো এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে, এবং শেষে কিন্তু এই যে সমগ্র বিশ্বে বাংলাদেশ রেলওয়ে সাশ্রয়ী, আরামদায়ক, নিরাপদ, সমগ্র বিশ্বে বাংলাদেশ না, রেলওয়ে যোগাযোগ সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ জনপ্রিয় সার্ভিস ব্যবস্থা, বাংলাদেশেও কিন্তু এটি জনপ্রিয় একটি বিষয়, আমার কাছে তো জনপ্রিয় অবশ্যই। তো বাংলাদেশে মানুষও এই সার্ভিসের প্রতি আস্থাশীল, কিন্তু সেবার মান নিয়ে অনেক প্রশ্ন বিদ্যমান, অবশ্যই সেবার মান নিয়ে প্রশ্ন বিদ্যমান। টিকিট কাটার সময় ঢুকলে টিকিট পাওয়া যায় না অনলাইনে, সব বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আছে, অনেক লাইন ধরতে হয়। তো এই সমস্যাটি আছে। 16 কোটি লোকের এদেশে নিরাপদ পরিবহন ব্যবস্থা অত্যন্ত আবশ্যক, তাই বাংলাদেশ রেলে গ্রাহক সেবার মান বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন, তা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই এই এইগুলো যদি লেখা হয় তাহলে কিন্তু এটি দৃষ্টি আকর্ষণ করে টিচারের। তো তারপর দেখি যে হ্যাঁ, আমরা শুরুতে একটু দেখি গ্রাহক সেবার মান কিন্তু এই প্রতিষ্ঠানের এখনও কিন্তু সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়নি, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা এবং গাফিলতি কিন্তু রেলওয়ের আছে। তো এখন এখানে আসলে সেটি ঘ নাম্বারে অ্যান্সার চেয়েছে এবং আমরা সেটি অ্যান্সার করলাম। তারপর আমরা এখন নমুনা সৃজনশীল 2-এ যাব। 2-এ কি আছে, জনাব আহমদ আলী একজন সরকারি চাকরিজীবী। বাজারে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপকভাবে বেড়ে যায় তখন কিন্তু জনাব আহমদ আলীর প্রতিষ্ঠান কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। কি, জনাব আহমদ আলীর প্রতিষ্ঠান কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। ওকে, এতে জনগণ উপকৃত হয়। এই প্রতিষ্ঠানটি মুনাফার কথা বিবেচনা না করে জনকল্যাণকে প্রাধান্য দেয়। কাকে প্রাধান্য দেয়? জনকল্যাণকে কিন্তু এটি প্রাধান্য দেয়। জনাব আহমদ আলী কি? জনাব আহমদ আলী হচ্ছে সরকারি চাকরিজীবী। উদ্দীপকে যার সম্পর্কে বলা হয় তার সম্পর্কটা কিন্তু এখানে অবশ্যই জেনে রাখার প্রয়োজন, যে সে কি এক মালিক, সে কি যৌথ মূলধনী, না সরকারি চাকরিজীবী, সে কি করে, এটি কিন্তু ওই উদ্দীপকের যার সম্পর্কে বলা হয় সেটি কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। তো আমরা বুঝলাম যে জনকল্যাণকে প্রাধান্য দেয় বলতেই এটি হচ্ছে রাষ্ট্রীয় যে ব্যবসায় আছে সেটি, রাষ্ট্রীয় ব্যবসায়। আমরা কিন্তু উদ্দীপক পড়ে সাথে সাথে বুঝলাম। আচ্ছা, এবং প্রথমে দেখি ব্যবসায় কি প্রশ্ন করা হয়েছে। ব্যবসায় কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলা হয়। উৎপাদন, ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদাম, জলৎকরণ, বিস্তারিত বলা হয়েছে ব্যবসায় কি, ক নম্বরে জ্ঞানমূলকে। 2 নম্বরে খ নম্বরে বাইং হাউস বলতে কি বোঝায়, সেটি এখানে বলা হয়েছে। বাইং হাউস হচ্ছে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং দেশীয় বিদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি রপ্তানির সাথে কিন্তু এটি জড়িত, এবং এই যে আমদানি উৎপাদনকারীর মাঝে কিন্তু অবস্থানকারী একটি কমিশনভুক্ত প্রতিষ্ঠান, কমিশনভোগী প্রতিষ্ঠান। বাইং হাউস হচ্ছে কমিশন ভোগ করে। আমদানিকারক এবং উৎপাদনকারকের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করে দেয়। আচ্ছা, এ ধরনের প্রতিষ্ঠান আমদানিকারক ও উৎপাদনকারী উভয় পক্ষের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। বিস্তারিত এখন এখানে বলা হয়েছে। এটি উভয় পক্ষের পণ্য কেনা বেচার দায়িত্ব পালন করে। মূলত এটি ক্রেতাদের সাথে চুক্তি সাপেক্ষে প্রস্তুতকারকের মাধ্যমে পণ্য তৈরি করে এবং সরবরাহ করে থাকে।
এটি হচ্ছে বিষয়। তো ক খতে কিন্তু এখন আমরা রাষ্ট্রীয় ব্যবসায় পড়ছি বলে যে রাষ্ট্রীয় ব্যবসায় থেকে ক খ সবসময় আসবে এরকম না, অন্য চ্যাপ্টার থেকেও কিন্তু ক খ এর প্রশ্ন আসতে পারে। যেমন ব্যবসায়িক, এটি তো প্রথম অধ্যায় থেকে তোমাদের এসেছে। বাইং হাউসও কিন্তু অন্যান্য চ্যাপ্টার থেকে এখানে এসেছে। তারপর আমরা গ নাম্বারে দেখি যে জনাব আহমদ আলীর প্রতিষ্ঠানের নাম কি, তাই না? আমরা উদ্দীপকে দেখলাম যে আহমদ আলী হচ্ছে একটি সরকারি চাকরিজীবী। তো দেখলাম সরকারি চাকরিজীবী, তিনি যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়ে যায় তখন কিন্তু জনাব আহমদ আলীর প্রতিষ্ঠান কম মূল্যে পণ্য বিক্রয় করে, অর্থাৎ নিত্যমূল্য পণ্য বেড়ে গেলেও কম মূল্যে পণ্য বিক্রয় করে। খুবই সহজ। আমরা গত দেখি জনাব আহমদ আলীর প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ী সংগঠনের অন্তর্ভুক্ত, রাষ্ট্রীয় ব্যবসায়ী সংগঠনের অন্তর্ভুক্ত। গতে এখানে বলা হয়েছে আসলে প্রতিষ্ঠানের নাম কি, তবে প্রশ্নটি যদি এরকম হতো যে কিসের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানটি, কিসের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে কিন্তু বলা যেত যে রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত, কিসের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত, রাষ্ট্রীয় ব্যবসা। তবে এটি যেহেতু কম মূল্যে পণ্য সরবরাহ করে, যেহেতু প্রশ্নে বলাই হয়েছে যে প্রতিষ্ঠানটির নাম কি, সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু এখানে দেখছি জনাব আহমদ আলী প্রতিষ্ঠান কম মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করে, এতে জনগণ উপকৃত হয়। প্রতিষ্ঠানটি মুনাফার কথা বিবেচনা না করে কিন্তু জনকল্যাণকে প্রাধান্য দেয়। কাকে প্রাধান্য দেয়? জনকল্যাণকে প্রাধান্য দেয়। তো আমরা এখন দেখি প্রতিষ্ঠানটি মূলত হবে হচ্ছে টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। তারপরেও যেহেতু রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্ভুক্ত হিসাবে যদি ব্যাখ্যা করা হয়েছে প্রশ্নে, তো আমরা এখন দেখবো যে জনাব আহমদ আলী প্রতিষ্ঠানটি কিসের অন্তর্ভুক্ত, কোন ব্যবসা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত, সেটি বিবেচনা করে আমরা কিন্তু এখানে অ্যান্সার করব। তো এই ব্যবসায় রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। এই ধরনের ব্যবসার মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। এই ব্যবসায় মূলত সরকারি নিয়মকানুন পালন করে গঠন করা হয়, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায়। তো টিসিবি ও রাষ্ট্রীয় ব্যবসা দুটো কিন্তু সেমই, অর্থাৎ উদ্দীপকে জনাব আহমদ আলী একজন সরকারি চাকরিজীবী, বাজারে নিত্য প্রয়োজনীয় মূল্য বেড়ে গেলে তার প্রতিষ্ঠান কম মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করে, এতে জনগণ উপকৃত হয়। ঠিক আছে, আমরা উদ্দীপক থেকে দেখলাম এই প্রতিষ্ঠানটি মুনাফার কথা বিবেচনা না করে জনকল্যাণকে প্রাধান্য দেয়। ওকে, এরূপ প্রতিষ্ঠান জনকল্যাণের ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য সেবা সরবরাহ করে নিশ্চিত করে। এসব কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের সাথে মিল রয়েছে, তাই বলা যায় জনাব আহমদ আলী প্রতিষ্ঠানটি কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রশ্নটি আসলে হওয়ার কথা ছিল জনাব আহমদ আলী প্রতিষ্ঠানটি কিসের অন্তর্ভুক্ত, এটি কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত। তারপর আমরা দেখি উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ করা উচিত কিনা। অর্থাৎ উদ্দীপকে আসলে যে প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে তার কার্যক্রম সম্প্রসারণ করা উচিত কিনা। এখন আমরা দেখব যে আসলে কি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ করা উচিত, যেটি আমি বলতে যাচ্ছিলাম যে অবশ্যই করা উচিত। তো সম্পদের সুষম বন্টন ও জনকল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসা পরিচালিত হয়। এর মাধ্যমে দেশের একচেটিয়া ব্যবসায় কিন্তু রোধ হয়, অর্থাৎ মনোপলি বিজনেস কিন্তু রোধ হয় এবং রাষ্ট্রীয় জনকল্যাণে কিন্তু ব্যবসা কার্যক্রম পরিচালিত হয়। দেখি এখন আমরা উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় ব্যবসায়, বাজারে দ্রব্যমূল্য বেড়ে গেলে প্রতিষ্ঠানটি কম মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করে, প্রতিষ্ঠানটি জনকল্যাণকে প্রাধান্য দিয়ে এরূপ কাজ করছে, এতে কিন্তু জনগণ উপকৃত হয়। তো আসলে এখানে কিন্তু অ্যান্সারে কিন্তু টিসিবির কথা না বলা থাকলেও এখানে কিন্তু তোমরা জ্ঞানমূলকে কিন্তু টিসিবির বিষয়টি উল্লেখ করবে। কিসের বিষয় উল্লেখ করবে? জ্ঞানমূলকে টিসিবির বিষয়টি উল্লেখ করবে। এটি কিন্তু কম মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। ওকে, তারপর আমরা এখন দেখি উক্ত প্রতিষ্ঠানটি কার্যক্রম আরও সম্প্রসারণ করলে জনগণ ন্যায্য মূল্যে বেশি পণ্য কিনতে পারবে। এছাড়া প্রতিষ্ঠানটি সম্প্রসারণের ফলে সেখানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। জনগণ ন্যায্য মূল্যে পণ্য পেলে এই প্রতিষ্ঠানকে কিন্তু বেশি ভিড় করবে। এতে বেসরকারি প্রতিষ্ঠানে একচেটিয়া ব্যবসা রোধ করা যাবে। বেসরকারি ব্যবসার একচেটিয়া যেভাবে ব্যবসায় রোধ করা যায়, এই কারণেই যে ন্যায্য মূল্যে অর্থাৎ কম মূল্যে যদি পণ্য পাওয়া যায় জনগণ অবশ্যই এই প্রতিষ্ঠানগুলো থেকে পণ্য নেবে। আবার সাধারণ জনগণের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত হবে, ফলে সার্বিকভাবে দেশের উন্নয়ন হবে। তাই আমি মনে করি উদ্দীপকের প্রতিষ্ঠানটি আরও সম্প্রসারণ করা উচিত। এটি একটি বোর্ড পরীক্ষার প্রশ্ন। তো এই প্রশ্নটি কিন্তু এভাবে আসছে যে এটি কিন্তু সম্প্রসারণ করা উচিত। ওকে, তারপর আমরা দেখি, এরপরে আমরা কিন্তু জানলাম যে আসলে সৃজনশীলগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখলাম বিটিডিবি বা বিটিসিএল কি, এটি আমরা জানলাম। তারপর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলতে কি বুঝো, বিপিসি বলতে কি বুঝি আমরা কিন্তু এটি জানলাম। তারপর হচ্ছে উদ্দীপকের প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি, ডাক বিভাগ, বাংলাদেশ ডাক বিভাগ কি বলে, বাংলাদেশ পোস্টাল অর্গানাইজেশন বা এরকম কিছু একটা হয়তো বলে। তো এটি জরুরি না, তবে বাংলাদেশ ডাক বিভাগ যেটি, এটি কিন্তু খুবই জরুরি। তো এই হচ্ছে ডাক বিভাগ সম্পর্কে জানলাম, কোন সেবার মান প্রয়োজনীয়তা সম্পর্কে কিন্তু আমরা এখানে বিস্তারিত পড়েছি। তারপর আমরা কিন্তু সৃজনশীল 2 নিয়ে কথা বলেছি। জনাব আহমদ আলী একজন সরকারি চাকরিজীবী, তিনি একটি প্রতিষ্ঠানে কাজ করেন যেটি ন্যায্য মূল্যে বাজারের থেকে কম মূল্যে পণ্য সরবরাহ করে
এটি কিন্তু এখানে আছে। তো এখন আমরা আসলে কিছু প্রতিদিনের মতোই আমরা কিন্তু নমুনা সৃজনশীল নিয়ে আছি, কথা বলবো রাষ্ট্রীয় ব্যবসায় থেকে। তো বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো নমুনা সৃজনশীলগুলো এসেছে। তো আমরা এখন দেখব সমস্যা এমসিকিউ সমস্যা 1 কি আছে। রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে কিসের উন্নয়ন হচ্ছে? ব্যক্তিক, রাজনৈতিক, পুঁজিবাদ না অবকাঠামোগত? অবশ্যই অবকাঠামোগত হবে। অবকাঠামোগত এজন্য হবে যে ব্যক্তিক উন্নয়ন থেকে আসলে জনগণ পূর্ণ সামষ্টিক উন্নয়নটাই কিন্তু বেশি হচ্ছে। অবশ্যই রাজনৈতিক না, অবশ্যই পুঁজিবাদ না। পুঁজিবাদ কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে কমে যায়, পুঁজিবাদ রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে কমে যায়। তারপর দেখি নিচের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক? কিসের নিয়ন্ত্রক? অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক। ক্লাসে কিন্তু বলা হয়েছে আজকের ক্লাসে যে অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক কিন্তু অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক বাংলাদেশের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আর বাংলাদেশের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক কিন্তু বাংলাদেশ ব্যাংক। তো আমরা দেখি ওকে বাংলাদেশের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে কোনটি? বাংলাদেশের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে, অর্থাৎ বাংলাদেশের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে কোনটি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। রপ্তানি উন্নয়ন ব্যুরো না, সোনালী ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হয়, একটি যৌথ মূলধনী প্রতিষ্ঠান সরকারের। জীবন বীমা কর্পোরেশনও না। ওকে, এরপর দেখি টেলিটক কোন ব্যবসার অন্তর্ভুক্ত? টেলিটক কি? সিম কোম্পানি। টেলিটক সিম কোম্পানি। টেলিটক সিম কোম্পানি। ওকে, এটি কোন ব্যবসা? অবশ্যই রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা, অবশ্যই রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত এই প্রতিষ্ঠানটি। ওকে, আমরা একটু দেখব এরপরে টেলিটক কেন রাষ্ট্রীয় ব্যবসা। আমাদের বলেছি যে বিটিসিএল কিন্তু টেলিটকের কার্যক্রম করে এবং টেলিটক স্বতন্ত্রভাবেই কিন্তু একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অবশ্যই বৈদেশিক সংস্থা বা আধা শাসিত স্বায়ত্তশাসিত ব্যবস্থা না। প্রথমত এখানে বিষয় হচ্ছে এটি কিন্তু প্রথম বিষয় হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। ওকে, তো ঠিক আছে, রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসার অধীনের বিষয়গুলো কিন্তু এখানে থাকতে পারে, কিন্তু আমাদের সবসময় কিন্তু মূল বিষয়টি দেখতে হবে যে মূল কোনটির অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর দেখি কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বহির্ভূত? ওয়াসা, ডাক বিভাগ, বিটিডিবি, পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পল্লী বিদ্যুৎ যে বিষয়গুলো আছে, সমিতি যেগুলো আছে, এগুলো কিন্তু সবগুলাই কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত হিসাবে থাকে। যদি আমরা একটু প্রিভিয়াসলি যাই কোনটি রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত, আমরা কিন্তু বিভিন্ন ধরনের বোর্ডের বিষয়গুলো পড়েছি। সরকারি কোন কোন পদ্ধতিতে কিন্তু সরকারগুলো পরিচালিত হয় এগুলো আমরা দেখেছি। দেখো বোর্ড শাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী কি? বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রেশম বোর্ড। যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটি আছে এটি কিন্তু পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এটি কিন্তু বোর্ড শাসিত প্রতিষ্ঠান। তো আমরা যেহেতু এমসিকিউতে এটি এসেছে, তো যদি এমসিকিউতে যেহেতু পল্লী বিদ্যুতের কথা আছে, ওয়াসা, ডাক বিভাগ, বিটিডিবি, তো আমরা এখানে কোনটি বহির্ভূত? কোনোটি বহির্ভূত নয়, সবগুলো কিন্তু এটি হচ্ছে সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। পল্লী বিদ্যুৎ বোর্ড যেটি আছে, পল্লী বিদ্যুৎ বোর্ড কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত। ওকে, তো আমরা এরপরে দেখি কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের রাষ্ট্রীয় শিল্প খাতের অন্তর্ভুক্ত নয়। কোন ব্যবসাটি রাষ্ট্রীয় শিল্প খাতের অন্তর্ভুক্ত নয়? বাংলাদেশ পর্যটন সংস্থা, বিপিসি না, এটি অবশ্যই অন্তর্ভুক্ত। বাংলাদেশ বিমান অবশ্যই অন্তর্ভুক্ত। বাংলাদেশ বিমান অবশ্যই অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে বাংলাদেশ বস্ত্রকলা সংস্থা অবশ্যই অন্তর্ভুক্ত। উত্তর হচ্ছে সিটি ব্যাংক পিএলসি। উত্তর কি? উত্তর হচ্ছে সিটি ব্যাংক পিএলসি। ওকে, তারপর দেখি ওয়াসা এর পূর্ণরূপ কি? ওয়াসা এর পূর্ণরূপ হচ্ছে কি? ওয়াটার। আমরা আগে আমাদের ক্লাসে কিন্তু বলেছি যে এটি হচ্ছে পানি এবং সোয়ারেজ ব্যবস্থা নিয়ে কাজ করে ওয়াসা। তো ওয়াসার পূর্ণরূপ হচ্ছে ওয়াটার অ্যান্ড সোয়ারেজ অথরিটি। ওয়াটার অ্যান্ড সোয়ারেজ অথরিটি, এখানে আর কি আছে? ওয়াটার সার্ভিস সাপ্লাই, কিছুই না, ওয়াটার অ্যান্ড সোয়ারেজ অথরিটি। ওকে, তারপর আমরা দেখবো যে ওয়াসা কার মালিকানায় প্রতিষ্ঠিত? অবশ্যই সরকারি মালিকানায় এটি প্রতিষ্ঠিত। ওকে, তারপর আমরা দেখি ঢাকা ওয়াসা কত সালে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়? কত সালে? 1963 সালে। কত সালে? 1963 সালে এটি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। ওকে, তারপর আমরা দেখব বাংলাদেশের সর্বপ্রথম রেলপথ কত সালে চালু হয়? রেলপথ চালু হয় হচ্ছে 1862 সালে। আমরা রবীন্দ্রনাথের কিন্তু একটি বিষয় পড়েছি, একটি উদ্দীপকে পড়েছি। রবীন্দ্রনাথের জন্ম হয় কিন্তু 1861 সালে এবং 62 সাল থেকে কিন্তু বঙ্গভূমিতে কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম রেলপথ যাত্রা শুরু হয়। ওকে,
তারপর আমরা দেখব বাংলাদেশ রেলওয়ে কোন মালিকানায় প্রতিষ্ঠিত, অবশ্যই সরকারি বা রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত। তারপর আমরা যদি দেখি ব্রড গেজ ও মিটার গেজ কোন পরিবহন কোন পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কিত, অবশ্যই আমরা কিন্তু জেনেছি যে আমরা কিন্তু একবার বলেছি এটি কিন্তু রেলওয়ের সাথে সম্পর্কিত। তারপর দেখি বিটিটিবি এর পরিবর্তিত রূপ বা নাম কোনটি, বিটিএলসি, বিসিএলটি, বিএলডিসি না বিটিসিএল, অবশ্যই বিটিসিএল। 2008 সালে, কত সালে, 2008 সালে কিন্তু এই নামটি পরিবর্তিত হয়, 2008 সালে কিন্তু এই নামটি পরিবর্তিত হয়। তারপর কি আছে দেখি, এমসিকিউ সমস্যা 13তে, একটি প্রতিষ্ঠানের অনুমোদনক্রমে এসএ পরিবহন সারা দেশে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য ডকুমেন্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে, এরূপ অনুমোদনকারী প্রতিষ্ঠান কোনটি? এখন দেখব যে কোনটি এটার কাজ করছে। একটি প্রতিষ্ঠানে অনুমোদনক্রমে এসএ পরিবহন সারা দেশে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য ও ডকুমেন্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে, কোনটি এরূপ প্রতিষ্ঠান? এখন এখানে কনফিউজিং বিষয় হচ্ছে, এখানে কিন্তু টিএনটি আছে যেটি হবে না, বাংলাদেশ রেলওয়ে আছে এটিও কিন্তু হবে না। কনফিউজিং বিষয় হচ্ছে তোমাদের কাছে যে বিআরটিসি আর বাংলাদেশ ডাক বিভাগ, যেহেতু এটি শুরুতেই আমরা দেখি যে এটি হচ্ছে সারা দেশে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য এবং ডকুমেন্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে এসএ পরিবহন। কি এসএ পরিবহন সারা দেশে কি বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য এবং ডকুমেন্ট পৌঁছে দেওয়া, অর্থাৎ পণ্যদ্রব্য আছে ডকুমেন্টও আছে, সেক্ষেত্রে এটি হবে হচ্ছে বিআরটিসি। কি বিআরটিসি। ওকে, তারপর দেখি কোন সংস্থাটি সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন, কোন সংস্থাটি সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন? শিল্প মন্ত্রণালয়ের অধীন হচ্ছে বিসিআইসি। কোনটি? বিসিআইসি। বিজেএমসি তো বস্ত্র পাট, বিটিএমসি বিটিটিবি তো আলাদা, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে এটি আছে, তো অর্থাৎ বিটিসিএল যেটি আছে, বিটিসিএল। ওকে, তারপর কি বাংলাদেশে ইউরিয়া সার কারখানাগুলো কোন সংস্থানের অন্তর্ভুক্ত? অবশ্যই বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার অন্তর্ভুক্ত। তারপর দেখি বিআরটিএ কোন মন্ত্রণালয়ের অধীন? বিআরটিএ কোন মন্ত্রণালয়ের অধীন? বিআরটিএ হচ্ছে রেল, শিল্প, সড়ক ও সেতু নাকি নৌ পরিবহন? অবশ্যই সড়ক ও সেতু। ওকে, তারপর আমরা দেখি বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা কোন ধরনের সংগঠন? এটি হচ্ছে সড়ক পরিবহন সংস্থা, সরকারি সংস্থা অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থা, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা। আমরা যদি দেখি একটু প্রিভিয়াসলি আমরা যাই, সড়ক পরিবহন বিআরটিসি যেটি আছে, বিআরটিসি আমরা কিন্তু বিআরটিসি নিয়ে আলোচনা করেছি। বিআরটিসি সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করে, এটি কিন্তু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে, এটি কিন্তু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। এর ভীষণ হলো আর নিরাপদ ও আরামদায়ক রাষ্ট্রীয় সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে যাত্রী সেবা কিন্তু বিআরটিসি দিয়ে থাকে। তো গাজীপুরের জয়দেবপুরে কিন্তু এগুলার বিভিন্ন ধরনের ডিপো আছে। তো এই হচ্ছে বিষয়, দেওয়ালকে সরকারি সংস্থা, এটি কি সরকারি সংস্থা হিসাবে কিন্তু বিআরটিসি তার কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা যদি যাই একটু দেখি, আচ্ছা বিআরটিও, আচ্ছা আমরা হচ্ছে হ্যাঁ, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা কি সরকারি সংস্থা হিসাবে এর কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপরে দেখি পিপিপি, বাংলাদেশে পিপিপি ব্যবসা গড়ে উঠছে না কারণ সরকারি খাত দক্ষ নয়, বেসরকারি খাত আর্থিকভাবে সমৃদ্ধ নয়, পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে ওঠে না। অবশ্যই উত্তর হচ্ছে সবগুলা। ওকে, এর উত্তর হচ্ছে সবগুলা। ওকে, তারপর আমরা যদি দেখি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা গঠনের পেছনে যৌক্তিকতা হলো রাষ্ট্রের সক্ষমতা বাড়ানো, অবশ্যই রাষ্ট্রের সক্ষমতা বাড়ানো। বেসরকারি খাতের সাথে প্রতিযোগিতা, উত্তর হলো না। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা, অবশ্যই রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা, উত্তর হচ্ছে 1 ও 3। আচ্ছা, আমরা একটু এরপরে আছে হচ্ছে 20 নাম্বার, যে যমুনা সার কারখানা কোন সংস্থার অধীন? যমুনা সার কারখানা কোন সংস্থার অধীন? সার কারখানা, সার কিন্তু বিসিআইসি এর সাথে সংযুক্ত, অর্থাৎ বিসিআইসি এর সাথে সংযুক্ত। ওকে, তো আমরা এমসিকিউ নিয়ে কথা বললাম। এমসিকিউ নিয়ে কথা বলতে গেলে কিন্তু আমরা একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি একটু আগে। বিষয়টি হলো হচ্ছে কোন সংস্থা, আচ্ছা ওকে, একটি প্রতিষ্ঠানের অনুমোদন ক্রমে এসএ পরিবহন সারা দেশে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য ডকুমেন্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে। কি পালন করেছে? পণ্যদ্রব্য ও ডকুমেন্ট পৌঁছে দেওয়ার পালন করেছে। আমরা কিন্তু প্রাথমিকভাবে উত্তর নিয়েছিলাম হচ্ছে বিআরটিসি, বাট বিআরটিসি উত্তরটি হবে না, যেহেতু পণ্যদ্রব্য ও ডকুমেন্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে। এজন্য উত্তর হিসাবে আমরা অবশ্যই এটি নিব হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। উত্তর হিসাবে আমরা কি নিব? অবশ্যই বাংলাদেশ ডাক বিভাগ নিব, বাংলাদেশ ডাক বিভাগ। ওকে, তাহলে বিআরটিসিটি আমরা উত্তর হিসাবে এখন নিচ্ছি না। ওকে, তো আমরা অ্যান্সার হিসাবে নিচ্ছি বাংলাদেশ ডাক বিভাগ। তো আমরা এখন এমসিকিউ নিয়ে কথা বললাম।
এমসিকিউ নিয়ে কথা বললাম আমরা, 20 নম্বর এমসিকিউতে আসলাম। যমুনা সার কারখানা কোন সংস্থার অধীন? এটি অবশ্যই বিসিআইসি, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার অধীন। তো আমরা সার্বিকভাবে আজকে কথা বললাম, সর্বোপরি আমরা এমসিকিউ নিয়ে কথা বলেছি, সৃজনশীল নিয়ে কথা বলেছি, আমরা কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কিন্তু কথা বলেছি, আমরা সংস্থা এবং এর প্রকারভেদ সম্পর্কে দেখেছি, সুবিধা অসুবিধা সম্পর্কে কিন্তু আমরা দেখেছি, তারপর আমরা প্রকারভেদ সংস্থা বিভিন্ন কিছু কিন্তু দেখে বিস্তারিত কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি। তারপর আমরা সৃজনশীল নিয়ে কিন্তু আলোচনা করেছি, সৃজনশীলের পর কিন্তু আমরা এমসিকিউ নিয়ে কথা বলেছি, ডাউট সলভ করার চেষ্টা করেছি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় ব্যবসায় সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা। সামনের ক্লাসগুলোতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ করছি। কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ধন্যবাদ।